আমরা ফার্স্ট মুভি জোকার এক্সক্লেম করতে চলেছি। মুভিটা শুরু হয় একটা শহরে, যেখানে গরিব ব্যক্তি আর ধনী ব্যক্তি সবাই তো একসঙ্গে তো থাকতো, কিন্তু এই গরিব ব্যক্তিদের সাথ কোনোদিন দিত না। আর তারা অনেক উঁচু স্ট্যান্ডার্ডের ব্যক্তি হওয়ায় তারা গরিব ব্যক্তিদের ঘৃণা আর অবহেলার চোখে দেখতো। আর এই মুভিটা এই শহরের আর্থার নামের একটা লোকের কাহিনীটাকে দেখানো হয়েছে, যে তার মার সঙ্গে একটা বাড়িতে থাকতো আর সে কমেডি করতে খুব ভালোবাসতো। তাই তার স্বপ্ন ছিল যে সে একটা কমেডি ম্যান হবে। আর টিভিতে একটা লোককে দেখতে পায় যে অনেক বড় কমেডি শোকে চালাতো, আর সে মনে মনে ভাবতো আমিও একদিন এই শোতে কমেডি করব। তারপর সে একটা ছোট একটা কোম্পানির অ্যাড করার জন্য রাস্তার ধারে ওই কোম্পানির পোস্টার নিয়ে দাঁড়িয়ে থাকে, আর ওখানকার ছেলেরা এসে তাকে জ্বালাতে থাকে আর তার হাতে থাকা পোস্টারটা নিয়ে পালিয়ে যায়। আর আর্থার এখানে জোকার হয়ে থাকে আর ওই ছেলেদেরকে ধরার জন্য দৌড় মারতে থাকে ওই সাইনবোর্ডটা নেওয়ার জন্য। তারপর ওই সাইনবোর্ডটা চাইলে তারা তার ওপরে ওই সাইনবোর্ডটা ছুঁড়ে মারে। তারপর সে নিচে পড়ে গেলে সবাই মিলে তাকে খুব মারে। তারপর সে খুব কষ্ট পায় আর ওই কোম্পানির বসের কাছে যায় ওই ছেলেদের নামে নালিশ করার জন্য। কিন্তু তার বস তার কথা শুনে উল্টে তাকেই বকা দেয় আর বলে একটা কাজও তোমার দ্বারা ঠিকমতো হয় না, আর আমি তোমায় এই কাজের জন্য একটা টাকাও দিতে পারবো না। আর সে খুব হার্ট হয় আর ওখান থেকে বাইরে বেরিয়ে আসে। আর সে ভাবে আমি এতটাই কি খারাপ, কেউ আমার কথা শোনে না। তারপর সে বাড়ি চলে আসে আর ডান্স করতে লাগে তার রাগটাকে শান্ত করার জন্য। ঠিক ওই সময় তার একটা বন্ধু চলে আসে আর তাকে সে সব কথা খুলে বলে। তখন তার বন্ধুরা বলে তুমি তাদের এই টর্চার কেন সহ্য করো? আর সে বলে আমায় কেউ দেখে ভয় করে না। তখন তার বন্ধুরা তাকে একটা গান দেয় ভয় দেখানোর জন্য, আর তার এই গানটা তো নিতে চায় না, তাই তাকে জোর করে রাখতে বলে তার সেফটির জন্য। তার পরের দিন আর্থার একটা বাসে যাচ্ছিল আর বাসে একটা বাচ্চা মেয়েকে দেখতে পায়, আর ওই বাচ্চাটাকে হাসানোর জন্য সে কমেডি করছিল আর বাচ্চাটা হাসতে লেগেছিল। তখনই তার মা দেখতে পায় আর আর্থারকে উল্টোপাল্টা কাজ করার জন্য কথা শোনায়, কিন্তু সে তার কথা শুনে হাসতে লাগে আর হাসি থামছিল না। তখন আর্থার তাকে একটা কার্ড দেয় আর কার্ডে লেখা ছিল তার ইমোশনালকে লুকানোর জন্য হাসির রোগ ছিল। আর তারপর সে বাড়ি এসে মেডিসিন খায় আর সে গভর্নমেন্ট ক্লিনিকে ফ্রিতে মেডিসিন নিত আর এই রোগের জন্য নিজেকে কন্ট্রোল করার জন্য অনেক চেষ্টা করত। তারপর সে সাইক্রোটিস্ট ডক্টরের কাছে যায় আর তাকে সব বলে, আর ডক্টর বলে আমায় দেখাও তোমার ডায়েরি, তুমি কি কি লেখো। আর ডায়েরিতে লেখা ছিল সে এইভাবে মেডিসিন খেয়ে খেয়ে এইভাবে মরতে চায় না। তারপর সে বাড়িতে চলে আসে আর তার মা তাকে জিজ্ঞেস করে টমাসের দিক দিয়ে কোনো লেটার এসেছে। তখন সে বলে না, আসেনি। আর এই মুভিতে টমাস একটা বড় বিজনেসম্যান ছিল। আর তার মা বলে সে যদি জানতে পারতো আমাদের এই অবস্থায় সে ঠিকই আমাদের হেল্প করতো। তারপর সে বাইরে যায় সাইক্রোটিসের সঙ্গে দেখা করার জন্য, আর আসার পথে তার একটা সিঙ্গেল মেয়ের সঙ্গে দেখা হয় আর আর্থারের কথা শুনে তার খুব ভালো লাগছিল। তারপর সে বাড়ি এসে তার মাকে বলে, আর তার মা তার কথা শুনে আর্থারকে তার কাছে হেল্প চাওয়ার জন্য বলে। আর সে বলে ওই সিঙ্গেল মেয়েটা আমাদের কে হয় আর আমাদেরকে সে কেন হেল্প করবে। তারপর ওই মেয়েটা তার বাড়িতে চলে আসে আর তাকে বলে আমি অনেক সময় ধরে লক্ষ্য করছি তুমি আমার পিছন করছিলে। তখন আর্থার তাকে বলে আমার তোমাকে খুব ভালো লেগেছে আর আমি তোমায় অনেক পছন্দ করি। আর এই কথা শুনে তাদের মধ্যে অনেক বন্ধুত্ব হয়ে যায়। তারপর আর্থারের একটা চিলড্রেন হসপিটাল থেকে একটা অফার আসে জোকারের, আর সে ওখানে যায় আর তাদের মধ্যে ডান্স করতে থাকে। আর হঠাৎ তার পকেট থেকে ওই গানটা নিচে পড়ে যায়। তারপর ওখানকার স্টাফ তো অবাক হয়ে যায় আর ওখানকার বাচ্চারাও ভয় পেয়ে যায়, আর এই জন্য তাকে ওই চাকরি থেকেও বের করে দেওয়া হয়। তারপর সে বসকে কল করে আর বলে এটা তো টয় গান ছিল। তখন তার বস বলে তোমার বন্ধু নিজেই আমাকে বলেছে তুমি তার কাছ থেকে জোর করে এই গানটা নিয়েছো। আর এই কথা শুনে তার বন্ধুর উপর বিশ্বাসটাই হারিয়ে যায়, আর তার এই আঘাতটার জন্য সে অনেক কষ্ট পায় আর মন থেকে অনেক ভেঙে যায়। তারপর সে ট্রেনে বাড়ি যাচ্ছিল আর তিনজন বিজনেসম্যানকে দেখতে পায়, আর ওই তিনজন টমাসের লোক ছিল, আর তারা ওখানে থাকা একটা মেয়েকে টর্চার করছিল। আর আর্থারের তখন মেন্টাল ডিসঅর্ডারের কারণে তারা অনেক হাসি পাচ্ছিল, আর তখন ওই তিনজন ভাবে তাদের দেখে হাসছিল, আর তারা আর্থারকে ধরে মারতে থাকে। আর তখন সে কোনো উপায় না পেয়ে ব্যাগ থেকে গান বের করে তাদেরকে শুট করে দেয়। তারপর সে তো ভয়ে ওখান থেকে পালিয়ে যায়, আর সে ভাবে সে তিনজন লোককে সে খুন করেছে।
আর বাড়ি এসে সে বাথরুমে এসে নিজেকে বন্দি করে নেয়। সে তো খুব ভয় পাচ্ছিল, কিন্তু তারপর কিছুক্ষণ পর সে হঠাৎ করে ডান্স করতে লাগে। আর সে নিজেকে এতটাই কন্ট্রোল করে নিয়েছিল যে সে মনে করে সে কিছুই করেনি। তারপর সে টিভি চলতেই দেখতে পায় টমাস বলছিল যে 3জন লোক মারা গিয়েছে আর তারা আমার লোক ছিল, আর তাকে একটা জোকারে মেরেছে। আর এখানকার গরিব লোক টমাসের সাথ না দিয়ে ওই জোকারের সাথ দিচ্ছিল, আর ওই জোকারকে নিয়ে ধনী ব্যক্তিদের বিরুদ্ধে গরিব লোকেরা স্ট্রাইক করছিল। তারপর আর্থার ওই সাইক্রোটিস্টের কাছে আসে চিকিৎসার জন্য, কিন্তু ডক্টর তাকে বলে আমি আজকের পর থেকে আমি তোমায় ফ্রিতে চিকিৎসা করতে পারবো না, কারণ আমার ফ্যামিলিতে অনেক টাকার প্রবলেম চলছে তাই। তারপর আর্থার অনেক ইমোশন হয়ে বাড়ি চলে আসে। তারপর আমরা আর্থারকে একটা স্টেজে দেখতে পাই যে ওখানকার লোকেদের অনেক হাসানোর চেষ্টা করছিল। তারপর সে অনেক চেষ্টা করার পরও সে তাদেরকে হাসাতে পারছিল না, আর এই টেনশনে সে নিজেই হাসতে থাকে, আর এই শোটা খারাপ হয়ে যায়। আর সে ওখান থেকে বাড়ি চলে আসে, আর তার মা টমাসকে দেওয়ার জন্য একটা চিঠি লিখে দেয়। আর এই চিঠিটা আর্থার পড়লে তার তো মাথা ঘুরে যায় চিঠির লেখাগুলো দেখে। আর আর্থার তার মার কাছে এসে বলে তুমি কেন এই কথাগুলো লুকিয়েছো? তখন তার মা বলে আমি আর টমাস একে অপরকে খুব ভালোবাসতাম, কিন্তু আমি খুব গরিব আর সে খুব বড় লোক, তাই এই সোসাইটির জন্য আমরা বিয়ে করতে পারিনি। তারপর আর্থার তার বাবার সঙ্গে দেখা করার জন্য ওখান থেকে বেরিয়ে যায়। তারপর সে টমাসের বাড়ির সামনে চলে আসে, মানে তার বাবার বাড়ির সামনে। তখন সে গেটের সামনে একটা বাচ্চা ছেলেকে দেখতে পায়, আর সে তাকে হাসানোর চেষ্টা করে। ঠিক তখনই টমাসের পার্টনার চলে এসে ওই বাচ্চাটাকে বলে স্ট্রেঞ্জারের সঙ্গে কথা বলতে হয় না, আর আর্থারকে ওখান থেকে যেতে বলে। কিন্তু আর্থার বলে আমি সত্যিটা পর্দা থেকে বের করবই, আর আমার মা টমাসের কাছে 30 ইয়ার কাজ করছে, আর তারা একে অপরকে খুব ভালোবাসতো, আর আমি অন্য কারো ছেলে না, আমি টমাসের ছেলে। তখন টমাসের পার্টনার তাকে বলে তুমি আর তোমার মা দুজনই পাগল। আর আর্থারকে সে বলে এটা টমাসের পাস্ট ছিল, আর এখন তার সঙ্গে কোনো লেনাদেনা নেই। আর এটা শুনে তো আর্থারের তো অনেক রাগ হয়, আর তাকে মারার চেষ্টা করে, কিন্তু আর্থারকে সে ধাক্কা দিয়ে ফেলে দেয়। আর আর্থার ওখান থেকে বেরিয়ে বাড়ি আসে, আর সে জানতে পারে তার মার ওপর কেউ অ্যাটাক করেছে, আর তার মাকে হসপিটালে শিফট করা হয়। আর আর্থার যখন বাইরে বসেছিল তখন তার কাছে 2টো পুলিশওয়ালা এসে ট্রেনে যে 3জন মার্ডার হয়েছে তাদের মধ্যে কাউকে সে চিনে কিনা জিজ্ঞাসা করে। তখন আর্থার বলে আমি কি করে চিনবো। আর পরে আর্থার জানতে পারে তার মাকেও একই কোশ্চেন করা হয়েছে, আর তারপরই তার মার ওপরে অ্যাটাক হয়। তারপর আর্থার তার মার কাছে আসে, আর সঙ্গে ওই মেয়েটাও ছিল। আর ওখানে থাকা টিভিতে তার ফেভারিট শোতে হোস্টকে দেখতে পায়, আর ওই কমেডিয়ান ছিল যাকে আর্থার খুব পছন্দ করত। তারপর সে হঠাৎ করে দেখতে পায় তার নিজের ভিডিও সেখানে সে দেখে, আর ওই ভিডিওতে দেখানো হয় যেখানে আর্থার স্টেজে ওঠে তার রোগের কারণে কমেডি করতে পারেনি, কিন্তু তারা কেউ জানতো না, তাই তাকে নিয়ে অনেক হাসাহাসি করে ওই ভিডিওটা নিয়ে। আর এটা দেখে সে ভাবে আমি যাকে নিয়ে ইন্সপিরেশন পেয়েছিলাম সেই আমাকে নিয়ে ঠাট্টা করছে। এটা দেখে সে অনেক কষ্ট পায়। তারপর সে বাড়ি আসে, আর টিভিতে নিউজ চালাতেই সে বুঝতে পারে এখনকার পরিস্থিতি অনেক খারাপ হয়ে গিয়েছে, আর গরিব লোকেরা জোকারকে নিয়ে ধনী ব্যক্তিদের বিরুদ্ধে স্ট্রাইক করছে রাস্তায় বেরিয়ে। আর সবাই ওই টমাসের বিরুদ্ধে খাড়া হয়েছিল, আর ওখানকার সবাই জোকারের রূপ নিয়ে স্ট্রাইক করছিল। আর এটা দেখে আর্থারের তো অনেক খুশি হয়, আর সবাই তাকে অনেক ভালোবাসে তাই। আর সবাই একটা থিয়েটারের সামনে স্ট্রাইক করছিল যেখানে ধনী ব্যক্তিটা মুভি দেখছিল, আর ওখানে অনেক হইচই হতে শুরু করে, আর ওখানে পুলিশও চলে আসে তাদেরকে থামানোর জন্য। সেখানে টমাসও ছিল ওই থিয়েটারের মধ্যে, আর এই সুযোগে আর্থার টমাসের সঙ্গে দেখা করার জন্য ভেতরে যায়। আর যখনই টমাস বাথরুমের মধ্যে, তখনই আর্থার তার সঙ্গে কথা বলার জন্য আসে, আর টমাসকে বলে আমি আপনার ছেলে, আমার মা আর আপনি একে অপরকে খুব ভালোবাসতেন, একটু মনে করে দেখুন। তখন টমাস বলে আমি তোমাদের কাউকে চিনি না, আর আর্থারের ওপর জোরে একটা ঘুষি মারে, আর তার নাক দিয়ে রক্ত বেরোতে থাকে, আর সে তারপর বাড়ি চলে আসে। আর তার কাছে একটা পুলিশের কল আসে তার ফেভারিট কমেডি শোতে যে ভিডিওটা চালানো হয়েছিল, ওই ভিডিওটা দেখে লোকের অনেক পছন্দ হয়েছিল, তাই ওই শো করার জন্য তার কাছে অফার আসে। এটা শুনে তো সে অনেক খুশি হয়, আর সে সেখানে যাওয়ার জন্য রেডি হয়। আর সে যখন যাচ্ছিল হঠাৎ তার একটা কথা মনে পড়ে যায়। যখন টমাস তার সঙ্গে কথা বলছিল তখন তাকে টমাস বলছিল যে তোমার মা একটা পাগল। তাই সে একটা হসপিটালে যায় যেখানে তার চিকিৎসা হয়েছিল, আর ওখানে গিয়ে তার মায়ের ফাইলটা বের করতে বলে, আর ওই ফাইলটা নিয়ে সে পালিয়ে আসে। যে ফাইলে লেখা ছিল তার মাকে অনেক ফিজিক্যাল টর্চার করা হতো আর অনেক মারধর করা হতো, তার জন্য আর্থারের মাথায় চোট আসে, যার কারণে আর্থার আজ ফিজিক্যালি সুস্থ না। তারপর আর্থারের কাছে ওই মেয়েটা আসে আর তাকে সে সব কথা খুলে বলে, কিন্তু আসলে সে ছিলই না, এটা একটা আর্থারের একটা ইমাজিনেশন ছিল। তারপর সে হসপিটালে যায়
আর ওখানে থাকা বালিশ মুখে চাপা দিয়ে তার মাকে মেরে ফেলে। আর সে বাড়ি আসে আর তার মায়ের একটা ছবি পায়, আর তার পেছনে লেখা ছিল আমি তোমায় অনেক পছন্দ করি, যেটা টমাস লিখেছিল। আর সে বুঝতে পারে তার মা ঠিকই কথাই বলেছিল। আর সে অনেক কষ্ট পায়, সে কি করবে আর কি করবে না কিছুই বুঝতে পারছিল না। ঠিক ওই সময় তার একটা কলিগ আসে আর তাকে জিজ্ঞেস করে ওই দিন ট্রেনে মার্ডার আর আজ তোমার মায়ের মার্ডার হয়েছে এই বিষয়ে কিছু জিজ্ঞেস করতে চায়। সে কিছু বুঝতে না পেরে তার কলিগকে ওখানেই খুব খারাপভাবে মেরে ফেলে। তারপর সে জোকারের পুরো ড্রেস আর মেকআপ করে বাইরে বেরিয়ে যায়। আর সে বাইরে বেরিয়ে ডান্স করতে থাকে। আর ওই শোতে চান্স পাওয়ার জন্য সে অনেক খুশি ছিল। ঠিক ওই সময় দুজন পুলিশওয়ালা চলে আসে, যে পুলিশ আর্থারকে মার্ডার করার জন্য তদন্ত করছিল। আর আর্থার ওই পুলিশ দুটোকে দেখে ওখান থেকে পালিয়ে যায় আর একটা ট্রেনে উঠে যায়। আর ট্রেনে সবাই জোকারের মুখোশ পরেছিল, তাই পুলিশের তাকে খুঁজতে খুব মুশকিল হচ্ছিল। সেই সুযোগে আর্থার ওখান থেকে বেরিয়ে যায়। আর আর্থার ওখান থেকে বেরিয়ে তার ফেভারিট শোতে আসে। তখন তাকে ওই শোয়ের বস তাকে জিজ্ঞেস করে তুমিও কি ধনী ব্যক্তিদের বিরুদ্ধে হওয়ার জন্য জোকার হয়েছো? কিন্তু তার জবাবে সে বলে তোমরা আমার ব্যাপারে কিছু জানোই না। তারপর সে তার ফেভারিট শোতে আসে আর তাকে জিজ্ঞাসা করে তুমি কেন জোকার হয়ে এসেছো? তখন আর্থার বলে আমার লোককে হাসাতে খুব ভালো লাগে আর লোকে আমায় এই গেটআপে পছন্দ করে, তাই আমি ভাবলাম যে তাহলে আমি আমার এই রূপেই আসি। আর এই শোতে জোকার সবাইকে সব সত্যি সত্যি বলে দেয় আর বলে আমি এই ট্রেনের 3টে মার্ডার আমি করেছি। আর এই সত্যিটা আমি এই কারণেই বলছি ধনী ব্যক্তিরা কত গরিব লোককেই না মেরেছে, কিন্তু আজ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো স্টেপ নেওয়া হয়েছে না হয়নি। আর এই গরিব লোকের জন্য কেউ আওয়াজ তুলেছে? তুলেনি। আর যখন আমি 3জন ধনী ব্যক্তিকে মেরে ফেলেছি তাই এত হইচই কেন হবে? আর সে বলে সব মানুষ কি একই, না ধনী ব্যক্তিরা কি অনেক বেশি ইম্পর্টেন্ট আর গরিব লোকেরা কি রাস্তার কুকুর যে তাদেরকে মেরে ফেললে কোনো যায় আসে না? আর আর্থার বলে এই যুগে সবাই স্বার্থপর, যেমন আজ তুমি আমায় ডেকেছো কারণ আমার জন্য তোমার শোয়ে রেটিং বেড়েছে তাই আমায় ডেকেছো। আর তখন তার ফেভারিট কমেডিম্যান বলে না না তা হবে কেন? তখন আর্থার বলে তুমি আবার মিথ্যে বলছো, তাই বলে তার গানটা বের করে তাকে শুট করে দেয়। আর ওখানে থাকা সবাই তো খুব ভয় পেয়ে যায়। আর আমরা আর্থারকে দেখি সে অনেক কনফিডেন্স ছিল আর সে কাউকে ভয় পাচ্ছিল না। ঠিক তখনই পুলিশ এসে তাকে অ্যারেস্ট করে নেয় আর ওখান থেকে ধরে তাকে জেলে নিয়ে যাচ্ছিল। তখন আর্থার রাস্তার দিকে তাকালে সে দেখে যে তাকে অনেকেই সাপোর্ট করছিল আর তার কিছু সাপোর্টার অ্যাম্বুলেন্স নিয়ে এসে ওই পুলিশের গাড়ির সঙ্গে টক্কর মেরে দেয় আর পুলিশটাও অনেক চোট পেয়েছিল। তখন তার সাপোর্টাররা আর্থারকে গাড়ি থেকে বের করে আর তারপর আমরা দেখি আর্থার ওই গাড়ির উপরে উঠে আর তার সাপোর্টারদের দেখে অনেক খুশি হচ্ছিল। আর আর্থারের নাক মুখ দিয়ে শুধু রক্ত বেরোচ্ছিল। তারপর সে তার মুখে রক্ত দিয়ে স্মাইল বানিয়ে হাসতে থাকে আর ওই হাসির পেছনে সুখ দুঃখ দুটোই লুকিয়েছিল। আর্থার এখন গরিব লোকেদের হিরো হয়ে গিয়েছিল আর ফাইনালি সে সময় এসে গিয়েছিল যাকে নিয়ে লোকে অনেক প্রশংসা করছিল। তারপর আমরা অন্যদিকে টমাসকে দেখি, সে এবং তার প্রেজেন্ট ওয়াইফ আর তার ছেলেকে নিয়ে এই শহর ছেড়ে চলে যাচ্ছিল। ঠিক তখনই সাইডে থাকা একটা জোকার টমাসকে শুট করে দেয়, কিন্তু সে তার ছেলে আর ওয়াইফকে কিছু করে না। তারপর আমরা দেখতে পাই আর্থার একটা সাইকোলজিস্টের কাছে যায় আর গিয়ে সে কোনো কারণ ছাড়াই হাসতে লাগে। তখন ওই ডক্টর তাকে জিজ্ঞেস করে তুমি বিনা কারণ ছাড়া কেন হাসছো? তখন আর্থার বলে এই ফিলিংসটা আপনি বুঝতে পারবেন না। আর এটা বলেই সে বাইরে বেরিয়ে চলে আসে। তারপর সে বাইরে যখন হাঁটছিল তার জুতোর নিচে রক্ত দেখতে পাই আর এটা দেখে বুঝতে পারি আমরা একটা ভালো লোক কি করে এক ক্ষণিকের মধ্যে বদলে যায়। আর এই মুভিটা থেকে এটা শিখতে পারি কারোর সঙ্গে যদি খারাপ ব্যবহার করা হয় সে খারাপ না হওয়া সত্ত্বেও সে একদিন খারাপ ঠিকই হয়ে যায়। আর তাকে এত টর্চার করা হয়েছিল যে তার মধ্যে থেকে ফিলিংসটাই মরে গিয়েছিল। আর এখানেই মুভিটা শেষ হয়ে যায়। আশা করি মুভিটা সবার ভালো লেগেছে। এরপর সেকেন্ড মুভি ক্রুয়েল্লা এক্সক্লেম করতে চলেছি। ক্রুয়েল্লা এমন একটা ক্যারেক্টার যেটা আমরা অনেক কাহিনীতে ভিলেন রূপে দেখি, আর আমরা এই কাহিনীতে জানবো ক্রুয়েল্লার আসল কাহিনীটা কি। এই কাহিনীর প্রথমে আমরা দেখতে পাই ক্রুয়েল্লার যখন জন্ম হয়েছিল তার আসল নাম ছিল এস্টেরা আর তার চুলগুলো ছিল আজব। আর এস্টেরাকে সবাই আজব ভাবতো, তাই তার সঙ্গে কেউ মিশতো না। আর তার মা তাকে খুব ভালোবাসতো আর তাকে যত্ন সহকারে আগলিয়ে রাখতো। আর যখন সে স্কুলে যেত তখন তার মা তাকে বলতো নিজের ওপর কাবু রাখতে। আর আমরা এই কথা শুনে বুঝতে পারি এস্টেরার শুধু চুল আজব ছিল না, তার দুটো ছায়াও ছিল, খারাপ আর ভালো। কিন্তু এস্টেরা স্কুলে গিয়ে সবার সঙ্গে মারপিট করতো আর তার দুটোই বন্ধু ছিল, একটা তার ডগ আর একটা তার ক্লাসমেট। আর এস্টেরা সবার সঙ্গে লড়াই করতে থাকতো, তাই তাকে স্কুল থেকে বের করে দেওয়া হয়।
এরপর তার মা তাকে নিয়ে লন্ডনে চলে যেতে থাকে। আর অ্যাস্টেরার স্বপ্ন ছিল সে একজন ফ্যাশন ডিজাইনার হবে। তাই সে তার মাকে বলে আমরা বড় শহরে গেলে আমার স্বপ্নটা পূরণ হবে। কিন্তু তার মা তাকে কোনো জবাব দেয় না। আর লন্ডনে যাওয়ার জন্য তার হেল্পের জন্য তার একটা বন্ধুর কাছে যায় আর অ্যাস্টেরাকে গাড়িতে বসতে বলে। কিন্তু সে তার মায়ের কথা অমান্য করে সে তার মায়ের পেছনে পেছনে যায় আর গিয়ে দেখে সেখানে ফ্যাশন শোতে বড় পার্টি চলছিল। আর তখনই ওখানে থাকা ডগ তাকে দেখে তার দিকে যেতে থাকে। কিন্তু অ্যাস্টেরা মনে করছিল ওই ডগগুলো তাকে মারার জন্য পিছু করছে। আর সে পালাতে গেলে মিস্টেক হয়ে ওই ডগগুলো আবার ঝাঁপ দেয়। ঠিক ওই সময় তার মা ছাদের ওপরে তার বন্ধুর সঙ্গে কথা বলছিল আর ওই ডগগুলো মিস্টেক হয়ে তার মার ওপরে ঝাঁপিয়ে পড়ে। তখন তার মা অনেক উঁচু থেকে পড়ে গিয়ে মারা যায়। আর এটা দেখে অ্যাস্টেরা তো এইসব ঘটনার জন্য নিজেকে দায়ী করে। আর অ্যাস্টেরা অনেক কষ্টও পায়। সে কি করবে বুঝতে না পেরে সে ওখান থেকে পালিয়ে যায়। আর তার লকেট ওখানেই পড়ে যায় যেটা তার মা গাড়িতে তাকে দিয়েছিল। আর সে এক জায়গায় এসে ভাবে আমি সব নষ্টের গোড়া, আমি যদি মার কথা শুনে আমি গাড়িতে বসে থাকতাম তাহলে না ডগ আমার পেছনে পড়তো না মা মারা যেত, সব দোষ আমার। এই ভেবে সে নিজেকে দোষারোপ করছিল। আর সে কাঁদতে কাঁদতে যেই ব্রিজ থেকে ঝাঁপ দেয় কিন্তু সে এসে ট্রাকের ওপরে পড়ে। আর সে ভোর হতেই লন্ডনে পৌঁছে যায়। আর সেখানে এসে সে দেখে তার মতনই একটা ছেলে। আর অ্যাস্টেরা তাকে দেখে বুঝে যায় তার মতনই এই ছেলেটারও হয়তো কেউ নেই। তাই সে ওই ছেলেটার পিছন করে। ছেলেটা যেখানে থাকতো তার পিছন করতে করতে সে সেখানে চলে আসে। আর অ্যাস্টেরা তাদেরকে বলে আমারও তোমাদের মতো কেউ নেই, আমায় তোমাদের সঙ্গে রাখো। আর তারা তিনজন একসঙ্গে থাকতে শুরু করে। আর অ্যাস্টেরা সবার মতো চুলকে দেখানোর জন্য তার চুলকে কালার করে থাকতে লাগে। এরপর আমরা 10 বছর পরের কাহিনী দেখতে পাই। এই তিনজন এখন চোর হয়ে গিয়েছে, এমন তেমন চোর না, প্রফেশনাল চোর হয়ে গিয়েছে যাদেরকে এখনো পর্যন্ত পুলিশও ধরতে পারেনি। আর অ্যাস্টেরা তাদের দুজনের জন্য ড্রেস তৈরি করত, কারণ আমরা তো জানি অ্যাস্টেরার স্বপ্ন ছিল সে একজন ফ্যাশন ডিজাইনার হবে। আর সে এই কাজে অনেক স্মার্ট হয়ে যায়। তারপর সে টিভি দেখতে দেখতে সে ভাবে আমি আমার মায়ের মনের মতন হতে পারিনি। আর সে ওটা ভেবে অনেক কষ্ট পায়। আর টিভিতে দেখানো ফ্যাশন ডিজাইন কোম্পানিতে তার একটা ফ্রেন্ড কাজ করত। তাই তাকে বলে ওই ফ্যাশন ডিজাইনে একটা কাজ করে দেওয়ার কথা বলে। আর তাকে ওই ফ্যাশন ডিজাইন কোম্পানিতে কাজে লাগিয়ে দেয়। কিন্তু সে ওখানে একটা ঘর মোছা ধোয়া এইসবের কাজ করত। আর সে প্রতিদিন তার বসের হাত পা ধরে বলতো যে তাকে যেন ফ্যাশন ডিজাইনের কাজ দেয়। কিন্তু তার বস তার একটা কথাও শুনতো না। একদিন অ্যাস্টেরা কাজ করতে করতে অনেক ক্লান্ত হয়ে যায়। তখন সে একটা মদের বোতল দেখতে পায়। আর সে এত ক্লান্ত হয়ে গিয়েছিল যে সে ওই মদের বোতলটা পুরোটাই খেয়ে নেয়। তারপর নিশার ঘোরে সে কি করবে সে নিজেই বুঝতে পারে না। তারপর সে ওখানে থাকা একটা পুতুলকে দেখতে পায়। আর সে তাকে নিজের মনের মতো সাজায়। আর সাজাতে সাজাতে সে ওখানেই ঘুমিয়ে পড়েছিল। তারপর সকাল হয়ে যায়। আর তার বস এগুলো দেখে খুব রেগে যায়। আর ঠিক তখনই ফ্যাশন ডিজাইনের বস বেনোরিয়ার এন্ট্রি হয়। আর অ্যাস্টেরার এই ডিজাইন দেখে অনেক খুশি হয়ে তাকে তার সঙ্গে এই কাজের জন্য রেখে দেয়। আর বলে এরকম কাল্পনিক ডিজাইন সে আগে কোনোদিন দেখেনি। আর তারপরে সে ওই কোম্পানিতে জয়েন্ট করে। এইভাবে কিছুদিন চলার পর তার ফেভারিট ডিজাইনার হয়ে ওঠে সে। আর একদিন অ্যাস্টেরা আর তার বস কারে যাচ্ছিল। আর তার এইসব ডিজাইন বানানোর জন্য তাকে অনেক প্রশংসা করছিল। আর অ্যাস্টেরার স্বপ্ন তো এটাই ছিল যে সে ফ্যাশন ডিজাইনার হবে। আর তার স্বপ্ন সত্যি হয়েছিল। আর সে খুব হ্যাপি ছিল। হঠাৎ একদিন তার বসের গলায় তার মার দেওয়া লকেটটা দেখতে পাই, যে লকেটটা তার মা মারা যাওয়ার পর সে ভয়ে ওখান থেকে পালিয়ে যাওয়ার সময় সে তাড়াহুড়োতে ওখানে ফেলে এসেছিল। আর অ্যাস্টেরা তার বসকে জিজ্ঞেস করে এই লকেটটা তুমি কোথায় পেয়েছো? তখন সে বলে এই লকেটটা আমারই, কিন্তু কয়েক বছর আগে এই লকেটটা একজন চুরি করে নিয়েছিল। মানে অ্যাস্টেরার মাকে তার বস চোর বলছিল। আর অ্যাস্টেরার খুব রাগ হয়। আর সে সিদ্ধান্ত নেয় যে সে ওই লকেটটা তার কাছ থেকে নিয়েই ছাড়বে। তখন সে তার বন্ধুদের কাছে ফিরে যায়। আর তাদেরকে সব কথা খুলে বললে তারা একটা প্ল্যান বানায় লকেটটা চুরি করার জন্য। যখন তার বস পার্টিতে বিজি থাকবে তখনই তার লকেটটা চুরি করবে। পার্টিটা শুরু হলে একজন যায় সিসিটিভি রুমে আর একজন যায় লকারের কাছে। আর অ্যাস্টেরা যায় পার্টিতে। আর অ্যাস্টেরা একটা সাদা কালারের ড্রেস পরেছিল। আর তাকে দেখতেও খুব সুন্দর লাগছিল। সে লোকের সামনে আসতে সে তার আসল রূপে চলে আসে। আর তার মুখে মুখোশ লাগানো থাকায় তাকে কেউ চিনতে পারে না। আর তার আসল রূপে আসার কারণ সবার নজর যেন তার দিকে থাকে। আর অ্যাস্টেরা দেখে তার বস ওই লকেটটা লকারে না রেখে নিজেই পরে এসেছে। আর তার বস তাকে দেখে তো চিনতেই পারছিল না, কারণ সে ক্রুয়েল্লা হয়ে এসেছিল। ওই ক্রুয়েল্লা যাকে তার মা এই রূপে আসতে মানা করেছিল, কারণ এই রূপে থাকলে সে ভয়ঙ্কর হয়। আর সবার নজর তার দিকে ছিল। আর তার বসের এটা দেখে তো খুব হিংসা হচ্ছিল, কারণ তার পার্টি তার দিকে নজর না দিয়ে অ্যাস্টেরার দিকে হচ্ছে। তাই
অন্যদিকে তার বন্ধু একটা স্পেশাল ডিশের মধ্যে অনেক কটা ইঁদুর নিয়ে এসে ওখানে ছেড়ে দেয়, যার জন্য ওখানকার সবাই ওই ইঁদুরের অত্যাচারে হইচই শুরু করে। আর এই সুযোগে অ্যাস্ট্রেরা তার বসের গলা থেকে তার মার দেওয়া লকেটটা খুলে নেয়, আর সে লকেটটা তার ডগের দিকে ছুঁড়ে ফেলে, কিন্তু বস লকেটটা ফেলতে দেখে নেয়। আর সে একটা সিটি বাজাতেই কিছু ডগ চলে আসে। আর ওই ডগগুলো আমরা এর আগেও কাহিনীর প্রথমে দেখেছিলাম, যখন অ্যাস্ট্রেরা তার মার পেছনে একটা পার্টিতে গিয়েছিল, আর ওই ডগ তার পেছনে পড়ায় তার মা মারা গিয়েছিল। আর তখনই ওই ডগগুলোর মধ্যে একটা ডগ অ্যাস্ট্রেরার ডগের পেছনে পড়ে যায়, আর ওই খারাপ ডগটা অ্যাস্ট্রেরার ডগের কাছ থেকে লকেটটা ছিনিয়ে নিয়ে তাকে মেরে ফেলে। আর এটা দেখে অ্যাস্ট্রেরা বুঝে যায় ওই দিন তার বস সিটি বাজিয়েছিল, যার কারণে তার মা মারা গিয়েছিল। তারপর সে ওখান থেকে চলে আসে আর তার বন্ধুদেরকে এইসব কথাগুলো খুলে বলে। আর তখন অ্যাস্ট্রেরা প্রতিজ্ঞা করে, আমার মায়ের বদলা আমি ঠিকই নেব। আর সে সিদ্ধান্ত নেয় যে এখন থেকে সে এই খারাপ বদমাশ রূপেই থাকবে। আর সে ভালোভাবে থেকে এখন পর্যন্ত কষ্ট ছাড়া কিছু পায়নি, তাই সে অ্যাস্ট্রেরা থেকে ক্রুয়েলা হয়ে থাকে। তারপর সে তার ক্লাসমেটের সঙ্গে দেখা করতে যায়, আর সে এখন বড় জেনারিস হয়ে গিয়েছিল। আর তাকে গিয়ে বলে, আমি বড় কায়ামত আনতে চলেছি, নিউজের জন্য রেডি থেকো। তারপর সে তার বস বেনোরিয়ার ডগকে কিডন্যাপ করে। তারপর সে বড় ফ্যাশন ডিজাইনারকে ডাকে, আর তার ডিমাকে বড় কিছু করার জন্য বুদ্ধি চলছিল। আর সে সাধারণভাবে অফিসে যেত, কারণ সে যেন তার বস বেরোনিয়ার ওপরে নজর রাখতে পারে ওই জন্য। আর সে ক্রুয়েল্লা হয়ে যেত তার বড় পার্টিতে, আর সবারই তার ফ্যাশন ডিজাইন ভালো লাগা তার দিকে লোক হয়ে থাকে। আর এটা দেখে বেরোনিয়া তার নামে কেস করে দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারপর বেরোনিয়া তার বন্ধুর কাছে যায় আর ক্রুয়েল্লার অ্যাড্রেস দিতে বলে, কিন্তু সে বলে আমার কাছে তার কোনো অ্যাড্রেস নেই। তারপর আমরা দেখি অ্যাস্ট্রেরা তার বসের কোম্পানিতে একটা ড্রেস তৈরি করছিল, আর ওই ড্রেসটাকে আরো স্পেশাল করার জন্য সে বিদেশ থেকে আসা ওই স্পেশাল জিনিসটা ড্রেসে লাগিয়ে দেয়। আর বসের ড্রেসটাকে দেখে খুব সুন্দর লেগেছিল, তাই সে ওই ড্রেসগুলো একটা লকারে রেখে দেয়, যেন তার ডিজাইন ক্রুয়েল্লা না চুরি করে নিতে পারে তাই। তারপর যখন ওই শোয়ের সময় হয়ে আসে, তখন বেরোনিয়া ওই ড্রেসগুলো লকার থেকে বের করতে যায়। তখন ওই লকার থেকে অনেক পোকা বেরিয়ে আসে, কারণ অ্যাস্ট্রেরা ওই দেশের মধ্যে বিদেশ থেকে এনেছিল, ওইগুলো ছিল পোকার ডিম। তারপর তো ওখানে হইচই লেগে যায়, আর বেরোনিয়া শো অ্যাটেন্ড করতে পারে না এই কারণে। আর অন্যদিকে ক্রুয়েল্লা বেরোনিয়া ডগগুলোকে মেরে ফেলে ওই ডগের চামড়া দিয়ে কোট বানানোর সিদ্ধান্ত নেয়। তারপর সে ওই শো অ্যাটেন্ড করে, আর বেরোনিয়া বুঝতে পারে ক্রুয়েল্লা আর অন্য কেউ না, তার কোম্পানিতে কাজ করা অ্যাস্ট্রেয়া ছিল। তারপর সে বাড়িতে আসে আর দেখে তার বন্ধুরা নেই। তারপর সে অনেক খোঁজার চেষ্টা করলেও সে তাদেরকে খুঁজে পায় না। তারপর আমরা জানতে পারি বেরোনিয়া যে ডগকে মেরে তার চামড়া দিয়ে কোট বানাবে বলেছিল, আসলে সে এমনটা কোনো কিছুই করেনি। তারপর কিছুক্ষণ পর বেরোনিয়া তার বাড়িতে আগুন লাগিয়ে দেয়, আর সে ভাবে ক্রুয়েল্লা মারা গিয়েছে, কিন্তু সে মরেছিল না। ক্রুয়েল্লা যখন চোখ খুলে দেখে সে একটা ঘরে শুয়ে আছে, আর বেরোনিয়ার একটা লোক ক্রুয়েল্লাকে বাঁচিয়েছিল। আর সে তাকে সব সত্যি কথা বলতে শুরু করে। তোমার জন্মের পর তোমার মা মারা যাওয়ার পর তোমার বাবা আরেকটা মেয়েকে বিয়ে করে, আর সে হলো বেরোনিয়া, তোমার সৎ মা। আর তোমার বাবাকে টাকার লোভে সে মেরে ফেলেছিল, কিন্তু তোমার বাবা মারা যাওয়ার আগে সব সম্পত্তি তোমার নামে লিখে দিয়েছিল। আর এটা তোমার সৎ মা জানতে পারে সে তোমায়ও মারতে চেয়েছিল, তাই আমি ওই বাড়িতে কাজ করা একটা ঝিয়ের হাতে তোমায় তুলে দিয়েছিলাম তোমায় বাঁচানোর জন্য। ক্রুয়েল্লা সবকিছু জানার পর সে খুব রেগে যায়, আর সে এটা ভাবে বেরোনিয়াকে এবার বড় শিক্ষা দিতেই হবে। তাই সে তার ফ্যামিলির কাছে যায়, মানে তার বন্ধুদের কাছে যায়, যাদের বেরোনিয়া বন্দি করে রেখেছিল জেলে। তারপর আমরা দেখতে পাই বেরোনিয়া ওই বাড়িতে পার্টি রাখে, যে বাড়িতে তার মাকে মেরেছিল। আর সে ওখানে যায় আর বেরোনিয়াকে দেখানোর চেষ্টা করে সে কত ভালো হয়ে গিয়েছে, আর সে অনেক কষ্ট করে এই জায়গায় এসেছে, তাই সে এই জায়গা হারাতে চায় না। এই কথাগুলো শুনে বেরোনিয়া তো ইমোশনাল হয়ে যায়, আর তার সঙ্গে কথা বলতে বলতে ছাদে চলে যায়, যেখান থেকে সে তার মাকে ফেলেছিল। আর সে আগে থেকেই জানতো বেরোনিয়া তার সঙ্গে ওটাই করতে চলেছে, আর সে তার ড্রেসে ডিজাইন করে প্যারাশুট লাগিয়ে নিয়েছিল। আর যখন ক্রুয়েল্লাকে ওপর থেকে ফেলে দেয় তখন সবাই তাকে দেখে নেয়, আর ক্রুয়েল্লা তার প্যারাশুট খুলে নিজেকে রক্ষা করে নেয়। তারপর বেরোনিয়াকে ধরে নেয় আর তাকে জেলে দিয়ে দেয় ক্রুয়েল্লার ফ্যামিলিকে মারার জন্য। তারপর ক্রুয়েল্লা তার বন্ধুদের সঙ্গে একসঙ্গে থাকতে থাকে, আর আমাদের মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে যেন আপনার কাছে যায়। এরপর থার্ড মুভি দ্য অরিজিন অফ দ্য গড ক্রিয়েশন এক্সক্লেম করতে চলেছি। আর এই মুভিটার শুরুতে দেখানো হয় মাউন্টেন্স, একটা পাহাড়ের নিচে একটা দুষ্টু রাজা তার সেনাদের নিয়ে ট্রেনিং করাচ্ছিল, যেন তারা একটা শহরকে দখল করতে পারে।
ঠিক ওই সময় রাজার সাথীও চলে আসে, আর সে একটা পেতনি ছিল, আর ওই কারণে রাজা আরো শক্তিশালী হয়ে গিয়েছিল। আর সে ওই শহরটাকে দেখে এসে বলে এই সময়টা এই শহরটার ওপর অ্যাটাক করা ঠিক হবে। আর ওই রাজার একটা ফ্রোজ ছিল, যার নাম রাখা হয়েছিল বারবিয়ান ফ্রোজ। আর এই কারণে নাম রাখা হয়েছিল, এই সেনাটা ছিল খুব খতরনাক সেনা। ভেড়িয়া আর কালো কাকও ছিল অনেক, আর ওই শহরে অ্যাটাক করে ওখানকার লোকেদের অনেক খারাপ অবস্থা করে দেয়, আর অনেক লোককে কোনো মায়া দয়া না দেখিয়ে খুব খারাপভাবে কষ্ট দিয়ে মারতে থাকে। আর ভেড়িয়া ওই লোকদের ওপর অ্যাটাক করে তাদের কামড়িয়ে মাংস খাচ্ছিল। আর অন্যদিকে ওই কাকগুলো সবাইকে চারিদিক দিয়ে ঘিরে তাদের ওপর অ্যাটাক করে তাদেরকে কামড়িয়ে খাচ্ছিল। আর তখনই ওই রাজা চলে আসে, আর এত কিছু করেও তার হয়নি। তখন সে ওখানকার রাজা মহলে আক্রমণ করার কথা বলে ওই বারবিয়ান ফ্রোজকে। আর তখন আমরা ওই কিংয়ের ছেলেকে দেখি, সে ওই বিদ্যুতের আওয়াজ শুনে ভয় করছিল। আর যখন বিদ্যুৎ একটা গাছের ওপরে পড়ে আর সেটা দেখে অনেক ভয় করে সে বাইরে চলে আসে, আর দু হাত দিয়ে দুটো কান ধরে সে দৌড় মারতে থাকে, আর একটা সুরক্ষিত একটা জায়গায় এসে লুকিয়ে পড়ে। আর তারপর একটা সারভাইভ কিংয়ের ছেলেটাকে নিয়ে চলে আসে তার কাছে। তখন কিং বলে যে আমার ছেলেটাকে ঘরে রেখে আসো। আর তার নাম ছিল মিং। আর তার মার কাছে গিয়ে বলে আকাশে বিদ্যুতের জন্য অনেক ভয় করেছে। তখন তার মা তাকে অনেক শান্ত করে, আর তাকে বলে এখন আমি আছি তো, ভয়ের কোনো কারণ নেই। আর কিং বুঝতে পেরে গিয়েছিল ওই দুষ্টু রাজা আমার মহলের কাছে চলে এসেছে, আর সে কিছুক্ষণ পর মহলে হামলা করে দিবে। আর সে তার সৈনিকদের একসঙ্গে করে লড়াই করার জন্য রেডি হতে বলে। আর বাইরে থাকা দুষ্টু রাজা যখন হামলা করে দেয় তখন এই রাজার কোনো উপায় না থাকায় সে এই যুদ্ধে ভাগ নেয়, কারণ সে চেয়েছিল তার ফ্যামিলিটাকে অন্ততপক্ষে বাঁচাতে, কিন্তু তার কপাল তার সাথ দেয় না। ওই দুষ্টু রাজা ভালা ফেলে কিংকে মেরে দেয়, আর ওই একইভাবে তার ওয়াইফকেও মেরে দেয় ওই দুষ্টু রাজা। আর তার মা মরার আগে মিংকে একটা নৌকায় ভাসিয়ে দিয়ে নদীর দিকে ঠেলে দেয়। আর মিং তার মা বাবাকে তার সামনে মরতে দেখে ওটা দেখে সে খুব ভেঙে পড়ে। আর মিং তার সামনে তার মা বাবাকে মারায় সে খুব রেগে যায়, আর সে খুব ছোট থাকায় সে কিছু করতে পারে না। কিন্তু সে প্রতিজ্ঞা করে আমি যেদিনই হোক না কেন আমার মা বাবার মৃত্যুর প্রতিশোধ আমি ঠিকই একদিন নেব। তাই বলে সে ওখান থেকে অনেক দূরে চলে যায়। এত কিছু করার পরও ওই দুষ্টু রাজা খুশি ছিল না, সে আরও বড় হতে চেয়েছিল। তাই সে তার বারবিয়ান ফ্রোজকে বলে আমি যেভাবেই হোক আমি মাউন্টের ইস্টের দিকে হামলা করব, আর তার জন্য রেডি হতে বলে। কিন্তু মাউন্টের ইস্ট দখল করা এতটাও সহজ ছিল না ওই দুষ্টু রাজার ক্ষেত্রে। আর তখন ব্রিস্ট বলে যে ওই এলাকাকে আক্রমণ করা এতটাও সোজা না, কারণ ওই এলাকায় একটা ড্রাগন আছে যেটা তাদেরকে রক্ষা করে, আর ওই ড্রাগনটা খুব খতরনাক ছিল। তখন ওই দুষ্টু রাজা বলে যে আমি ওই ড্রাগনটাকে আমি দেখে নেব, তোমরা হামলা করার জন্য রেডি থেকো। আর তখনই রাজা বলে যে ওখানে যেতে হলে আমাদেরকে একটা সুড়ঙ্গ রেডি করতে হবে, যেটার মাধ্যমে মাউন্টের ইস্টে যেতে পারবো। তখন ব্রিস্ট বলে যে ওই গুহা তৈরি করতে তো অনেক সময় লাগবে। তখন ওই দুষ্টু রাজা বলে যে বড় কিছু পেতে হলে তো সময় তো লাগবেই, আর তার সুড়ঙ্গ করতে এইভাবে 20 ইয়ার লেগে যায়। তারপর আমরা একটা ইস্টে থাকা একটা ছোট একটা গ্রামকে দেখতে পাই, যেখানে দরিদ্র লোক খুব খুশিতে জীবনযাপন করছিল। আর ওখানে থাকা একটা বুড়ো লোক বাচ্চাদেরকে একটা গল্প শোনাচ্ছিল যে এখানে একটা ড্রাগন থাকতো কয়েক বছর আগে, আর ওই ড্রাগনটা এখানকার লোকদের শান্তি করে থাকতে দিত না, জ্বালিয়ে ফেলতো সবাইকে। আর ওই গডের নাম ছিল থর, সে স্কাইয়ে থাকতো, আর সে খুব শক্তিশালীও ছিল। আর ওই গড ড্রাগনকে তার হাতুড়ির মাধ্যমে সে ওই ড্রাগনকে একটা পাহাড়ের মধ্যে বন্দি করে দিয়েছিল। তারপর ওই গ্রামে থাকা একটা মেয়েকে আমরা দেখতে পাই, আর তার নাম ছিল ইউলি। আর তার মধ্যে এমন একটা গুণ ছিল যে সে সমস্ত ধরনের পশু পাখির ভাষা বুঝতে পারত, আর তাদের সঙ্গে কথা বলতে পারত, আর একে অপরের কথা খুব ভালোভাবেই বুঝতে পারত। কিন্তু এখানে থাকা সবাই তাকে পাগল ভাবতো, এমনকি ছোট বাচ্চারাও পাগল ভেবে তাকে নিয়ে হাসাহাসি করত। আর তখনই একটা অহংকারী একটা ছেলে তার কাছে এসে তাকে জ্বালাতে থাকে। আর এই ছেলেটা এখানকার সারপঞ্চের ছেলে, আর তাকে বলে তোমার গালে যে লাল রঙের দাগটা আছে ওটার জন্য তোমায় জঘন্য লাগে। এই বেচারি মেয়েটাকে তারা এত জ্বালাচ্ছিল যে মেয়েটা তাদেরকে কোনো জবাব দিতে পারছিল না। আর তখনই একটা ছেলে আসে, আর তাদেরকে এইসব করা অনেকক্ষণ ধরে দেখছিল, তাই সে তাদেরকে থামানোর চেষ্টা করে, আর অনেক অনেক খারাপ খারাপ কথাও শোনায়। আর ওখানকার সারপঞ্চের ছেলে আগে আসতেই তার নাকের ওপর ঘুষি মেরে দেয়। আর তখনই তার অতীতের একটা স্বপ্নের মতো সামনে চলে আসে, আর এই স্বপ্ন তাকে সবসময় ব্যাকুল করে তুলতো। আর আমরা জানতে পারি এই ছেলেটা আর অন্য কেউ না, ওই ভালো রাজার ছেলে মিং ছিল। আর তার সামনে থাকা কারোর ওপর অন্যায় হলে সে ওই কারণে চুপ করে থাকতে পারে না, তাই সে প্রতিবাদ করতে চলে আসে। ঠিক এখানেও তার সঙ্গে এমনটাই হয়। আর তখনই ব্রিস্টও ওই গ্রামে চলে এসেছিল, আর এসে সে একটা লোকের বুকের মধ্যে হাত ঢুকিয়ে তার হাতটা বের করে নিয়েছিল।
আর ওখানে থাকা লোকেরা যায় সারপাঞ্চের কাছে আর তাকে সব কথা খুলে বলে। আর তাকে এটাও বলে যে খুব শীঘ্রই ওই দুষ্টু রাজা এই গ্রামে অ্যাটাক করে এই গ্রামটাকে দখল করে নিতে চলেছে। আর তখন সারপাঞ্চ বলে যে এটা অসম্ভব, কারণ ওরা জানে যে এই গ্রামে ড্রাগন আছে আর তার নামটাই তাদেরকে ভয় দেখানোর জন্য অনেক। আর তাই বলে সে হাসতে থাকে। আর এইদিকে মিংকে সারপাঞ্চের ছেলেকে মারায় তাকে গ্রেপ্তার করে নেয়। ঠিক তখনই তার বাবা মানে মিংকে যে লালন পালন করেছে সে মিংকে বাঁচানোর জন্য তার প্রিয় হাতুড়ি নিয়ে চলে আসে, কিন্তু সে তো বাঁচাতেই পারে না, উল্টে তাকেই গ্রেপ্তার করে একসঙ্গে জেলের মধ্যে ঢুকিয়ে দেয়। আর তারপর সারপাঞ্চের ছেলে তার বন্ধুদের সঙ্গে খেলতে গিয়ে সে হেরে যায়। আর ওখানে তার বন্ধু তাকে রাগানোর জন্য চেষ্টা করে আর তাদের মধ্যে একটু ঝামেলা হয়ে যায়। আর মিং এই সুযোগে ওই জেল থেকে পালিয়ে যায় আর তার বাবাকে একটা সেফ জায়গায় রেখে তার পেছনে সেনা লাগিয়ে দেয় যেন তার বাবা সেফ থাকে। যখন মিং পালাচ্ছিল তখন ইউলি তাকে বাঁচানোর জন্য ফলের ডালি ফেলে দেয় যেন মিং পালাতে পারে, কারণ তার জন্য আজ সে এই প্রবলেমের মধ্যে পড়েছে। আর মিং এটা দেখে ইউলিকে নিয়ে পালিয়ে যায় একসঙ্গে। আর পালাতে পালাতে তারা একটা পাহাড়ের গুহার সামনে চলে আসে। আর তারপর ওই সারপাঞ্চের ছেলে তার সেনাদের নিয়ে তাদেরকে ঘিরে ফেলে। তারা কোনো উপায় না পেয়ে ওই পাহাড়ের গুহার মধ্যে ঢুকে পড়ে, কিন্তু তারা জানতো না ওই গুহার মধ্যে ওই ড্রাগনটাকে গড অফ থর বন্দি করে রেখেছিল। আর সারপাঞ্চের ছেলে এটা জানতো, তাই সে সবাইকে যেতে বারণ করে আর তাদেরকে বলে গড অফ থর এই ব্ল্যাক ড্রাগনের সাথে লড়াই করে এখানে বন্দি করেছিল। আর এই ঘটনাটা তার বাবা মানে সারপাঞ্চকে বলার জন্য ওখান থেকে চলে যায়। আর তখন ইউলি বলে আমায় এরা প্রতিদিন জ্বালায়, শান্তিতে আমি এদের জন্য এক মুহূর্ত থাকতে পারি না, আমি এমন একটা জীবন চেয়েছিলাম যেখানে আমি শান্তি করে থাকতে পারবো। আর এইসব কথা শুনে মিংয়ের ওর প্রতি ভালোবাসা আসে, কারণ তারও ছোটবেলায় সে তার বাবা মাকে তার চোখের সামনে মরতে দেখেছে আর তারও মনের মধ্যে অনেক কষ্ট লুকিয়েছিল। আর এসব কথাগুলো সে ইউলিকে বলে। আর তখনই ওই ব্ল্যাক ড্রাগন তার পেছনে এসে তার চোখ খুলছিল আর তারপরেই ওই ব্ল্যাক ড্রাগন তাদের সামনে এসে দাঁড়িয়ে যায়। আর এটা দেখে তারা তো দুজনেই খুব ভয় পেয়ে যায়। আর ইউলির কাছে ছিল একটা শক্তি, যেই শক্তির মাধ্যমে জানোয়ারের সঙ্গে কথা বলতে পারত। আর ইউলি তাই করে আর ড্রাগনকে বলে আমরা তোমাদের কোনো ক্ষতি করব না, আর এখানকার লোক তোমাকে অনেক ভালোবাসে আর তোমাকে ভগবান বলে মনে করে। আর সেই কথাগুলো শুনে অনেক খুশি হয় আর তার গালে থাকা লাল দাগ দূর করে দেয়। আর তখন ওই ড্রাগন বলে আমি তোমার এত বড় প্রবলেম দূর করে দিলাম, এবার তুমি আমায় একটা হেল্প করো। আর বলে ওই পাথরের ওপর থাকা ওই হাতুড়িটা ওখানে আটকিয়ে গিয়েছে, ওখান থেকে তুলে অন্য জায়গায় রাখো। তখন তারা দুজনেই জানতো না যে ওই হাতুড়িটা তুললেই ওই ড্রাগনটা মুক্ত হয়ে যেতে পারে, কিন্তু মিং অনেক শক্তি লাগানোর পর ওই হাতুড়িটা ওখান থেকে তুলতে সক্ষম হয়। আর তখনই ওই ব্ল্যাক ড্রাগনটা মুক্ত হয়ে যায়। তারা যখন এই ভুলটা বুঝতে পারে তারাই ব্ল্যাক ড্রাগনটাকে মুক্ত করেছে, ততক্ষণে অনেক দেরি হয়ে যায় আর তারা ওখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু ওই ড্রাগনটা তাদের ওপরও অ্যাটাক করে আর সে চারিদিকে আগুনের বৃষ্টি করছিল। আর এটা দেখে আমরা বুঝতে পারি এখন এই ব্ল্যাক ড্রাগন এই গ্রামে বড় বিপদ আনতে চলেছে। আর ওখানকার সারপাঞ্চ বুঝে যায় এই আওয়াজ তো ব্ল্যাক ড্রাগনের। তারা ভাবে গড অফ থর তো তাকে বন্দি করে দিয়েছিল, তাহলে তাকে কে মুক্ত করলো? আর তখনই সারপাঞ্চের ছেলে এসে বলে এই কাজটা হলো মিং আর ইউলির, কারণ তারা দুজনেই ওই ড্রাগনের গুহায় ঢুকেছিল। আর এই কথাটা কতটা সত্যি ওটা দেখার জন্য ওই গ্রামের সবাই ওই গুহার সামনে যায় আর গিয়ে দেখে যে মিং আর ইউলি বাইরে বেরিয়ে আসছে। তখনই তাদেরকে ধরে নিয়ে গিয়ে শাস্তি দেওয়ার ব্যবস্থা করে আর গ্রামের সবাই মিলে তাকে মৃত্যুদণ্ড দেয়। যখনই তাদেরকে মৃত্যুদণ্ড দিবে তখনই মিং বলে ওঠে যে আমি পুনরায় ওই ড্রাগনকে বশে করে ওই গুহার মধ্যে বন্দি করব, একটা সুযোগ দেন। আর ওখানকার সারপাঞ্চ বলে যে যদি এটা করতে না পারো তাহলে ইউলিকে মেরে ফেলা হবে, কারণ ওখানকার লোকেদের তার উপরে ভরসা ছিল না একদমই যে মিং ওই কাজটা করতে পারবে। আর মিং আবার সেই গুহার সামনে যায় ওই ড্রাগনটাকে বন্দি করার জন্য। আর সে সামনে যেতেই ওই হাতুড়িটা দেখতে পায় আর ওই হাতুড়িটা হাতে নিয়ে সামনের দিকে যেতে থাকে। আর ওই ড্রাগনটা মিংকে দেখে ফেলে আর ড্রাগন মুখ থেকে আগুন বের করে মিংকে জ্বালানোর চেষ্টা করলে মিং বারবার সেই জায়গা থেকে অন্য জায়গায় গিয়ে নিজেকে বাঁচিয়ে ফেলে। আর এই আগুনটাও এত হয় যে পুরো গ্রামের ওপর প্রভাব পড়ে। আর এই গ্রামের লোক তো খুব ভয় পেয়ে যায় এমন হওয়াতে। আর যারা মিংয়ের সাথে এসেছিল তারা ওখান থেকে পালিয়ে যায়। আর গ্রামের সব লোক কি করবে কেউ কোনো কিছু বুঝতেই পারছিল না। আর মিং এত বাহাদুর ছিল যে সে ড্রাগনের পিছনে পড়ে যায় আর তার লেজ ধরে ওই হাতুড়ি দিয়ে মারতে থাকে, কিন্তু ড্রাগন তাও তার বশে আনতে পারে না। অনেক চেষ্টার পর ড্রাগন তো কিছু সময়ের জন্য তার কন্ট্রোলে চলে আসে। এটা দেখে মিং তো খুব খুশি হয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে ড্রাগন তার লেজ নাড়িয়ে তাকে ছুঁড়ে ফেলে দেয় অনেকটা দূরে। আর হাতুড়িটা তার হাত থেকে পড়ে যায়। আর হাতুড়িটা নিতে গেলে ড্রাগন তাকে তার লেজটা দিয়ে তুলে তুলে আছাড় মারছিল,
কিছুক্ষণ পর সে তার হাতুড়িটা পেয়ে যায় আর ততক্ষণে মিং বাইরেও চলে এসেছিল। আর তখনই সে দেখে আকাশে অনেক বিদ্যুৎ চমকাচ্ছিল আর সে হাতুড়িটা ওপরে তুলতেই ওই বিদ্যুৎ তার হাতুড়ির ওপরে পড়ে। আর মিং ওই হাতুড়ি মাটির ওপরে যখনই মারে ওই হাতুড়িটা থেকে বিদ্যুৎ ওই ব্ল্যাক ড্রাগনের ওপরে পড়ে আর তখনই ওই ব্ল্যাক ড্রাগনটি ওখানেই মারা যায়। আর মিং যখনই হাতুড়িটা নিচে মেরেছিল তখনই সে অজ্ঞান হয়ে যায় আর ওই হাতুড়িটা ওখানে থাকা একটা ঝিলের মধ্যে গিয়ে পড়ে। আর তার পরের দিন যখন সারপাঞ্চ আর গ্রামের লোক দেখে যে মিং এখনও আসেনি তখন তারা সিদ্ধান্ত নেয় যে ইউলিকে মৃত্যুদণ্ড দিবে। আর তখনই সারপাঞ্চের ছেলে চলে আসে আর তাকে দেখে মনে হচ্ছিল সে কোনো বড় কাজ করে এসেছে, তাই সে অহংকারে হাঁটছিল। আর অহংকার হবে না কেন, তার কাছে যে ছিল ড্রাগনের শিং আর ওই শিংটা নিয়ে এসে সবার সামনে রাখে। আর সারপাঞ্চ আর বাকি লোকরা এটা দেখে তো অবাক হয়ে যায় আর সবাইকে বলে যে আমি ড্রাগনকে মেরেছি। আর সবাইকে বলে যে ড্রাগনের ভয়ে মিং পালাচ্ছিল আর আকাশে থাকা বিদ্যুৎ তার উপরে পড়ায় সে ওখানে মারা যায়। আর ওর কথা অনুযায়ী এখন ইউলির মৃত্যুদণ্ড হওয়া উচিত। আর সবাই সারপাঞ্চের ছেলের বাহাদুরের জন্য তালি মারতে থাকে আর এই বিষয়ের জন্য আনন্দ করতে থাকে। আর ওখানে থাকা বুড়ো লোক সবাইকে চুপ করাতে থাকে আর বলে যে এখনো বিপদ যায়নি, ওই দুষ্টু রাজা আমাদের এখানে যে কোনো সময় আক্রমণ করতে পারে। আর তখন সারপাঞ্চের অহংকারী ছেলে সবাইকে বলে আমি তোমাদেরকে বাঁচাবো ওই দুষ্টু রাজার হাত থেকে। আর লোকদের মন ভোলানোর চেষ্টা করে আর তাদেরকে বলে এখন আগে ওই মেয়েটাকে শাস্তি দিতে হবে আর বলে এর শাস্তি মৃত্যুদণ্ড দিতে হবে আর এখনই। আর ঠিক ওই সময় মিং চলে আসে আর বলে, আর তাকে দেখে তো সবাই অনেক অবাক হয়ে যায়। আর মিং কিছু বলবে আর সারপাঞ্চের ছেলে তাকে কথা বলার সুযোগ দেয় না আর সবাইকে বলে যে মিং একটা ভীতু, আমরা যখন ড্রাগনের সঙ্গে লড়াই করছিলাম তখন মিং ভয়ে পালিয়ে গিয়েছিল। আর এই দেখে সারপাঞ্চ খুব রেগে যায় আর বলে তোমার কাছে দুটো অপশন আছে, হয়তো তোমায় এই জায়গা ছেড়ে যেতে হবে নয়তো ইউলিকে জ্বালিয়ে দেওয়া হবে। আর সে সিদ্ধান্ত নেয় যে সে এই গ্রাম ছেড়ে চলে যাবে আর তার পালিত বাবাকে বিদায় জানিয়ে সে চলে যায় ইউলিকে নিয়ে। আর মিং আসে তার আগের বাড়িতে আর এখানে থাকা সব জিনিসকে দেখে তার আগের সব কথা মনে পড়ছিল। আর ওখানে থাকা সে একটা কবচ দেখতে পায় আর একটা ড্রেস দেখতে পায় আর ওটা ইউলিকে পরে আসতে বলে আর ওটা পরে সত্যিই তাকে খুব সুন্দর লাগছিল। আর হঠাৎ করে তারা দেখতে পায় বারবিয়ানের ফ্রোজ যারা এই জায়গাটাকে ধ্বংস করে দিয়েছিল। তারা এসে এদের দুজনের সাথে গ্রামের অনেক লোককেও বন্দি বানিয়ে নেয় আর তাদেরকে নিয়ে একটা জায়গায় নিয়ে আসে মাটি খোঁড়ার জন্য। আর মিং দেখে মেয়েদের সাথে খুব খারাপ ব্যবহার করে কাজ করিয়ে নিচ্ছিল। আর তখন মিং ওখানকার একটা গার্ডের রূপ নিয়ে ইউলিকে নিয়ে পালানোর চেষ্টা করে আর তখনই বৃষ্টির কাক তাদেরকে ঘিরে নেয় আর মিং ওই কাকদের সঙ্গে লড়াই করে। ঠিক ওই সময় একটা ভেড়িয়া চলে আসে তাদের মারার জন্য আর ওখানে থাকা একটা সৈনিক তাকে খুব খারাপভাবে মারে আর ওখানে থাকা ঝিলের মধ্যে ফেলে দেয়। আর সে অনেক কষ্টে সে ওই জলের নিচে থরের হাতুড়ি যেটা পড়ে গিয়েছিল ঝিলে ওটা সে পেয়ে যায়। আর মিং ওই হাতুড়িটা পাওয়াতে সে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল আর সে ওই ঝিল থেকে বেরিয়ে এসে আগে ওই সৈনিকের সাথে লড়াই করে তাকে মেরে ফেলে আর ইউলিকে বৃষ্ট বেঁধে দিয়েছিল। আর সে জানতো ইউলির কাছে এমন একটা শক্তিশালী হার্ট ছিল যেটা গড তাকে দিয়েছিল। আর তখন ব্রিজ তার শরীর থেকে রক্ত বের করে চুষতে লাগে আর সে দেখতে চেয়েছিল ড্রাগন বেঁচে আছে নাকি মরে গিয়েছে। আর তার সামনে পুরো সত্যিটা চলে আসে আর বুঝতে পারে ড্রাগন বেঁচে নেই। তাই দেখে সে খুব খুশি হয়ে ভাবে এটাই তো সব থেকে ভালো সুযোগ অ্যাটাক করার। তাই সে ওই দুষ্টু রাজাকে বলার জন্য ওখান থেকে চলে যায়। আর মিং ইউলিকে খুঁজতে খুঁজতে সে আগের জায়গায় চলে আসে কিন্তু তাও ওখানে সে তাকে দেখতে পায় না। আর তখন ওখানে একটা সৈনিকের সঙ্গে লড়াই করে সবাইকে সে মুক্তি করে দেয়। আর তখনই ওই ভেড়িয়া মিংকে মারার জন্য তার ওপরে অ্যাটাক করে দেয় কিন্তু মিং তাকে বারবার মারা সত্ত্বেও সে মিংয়ের ওপর ঝাঁপিয়ে পড়ছিল। তখন মিং তার হাতুড়ি দিয়ে জোরে জোরে মারলে ওই ভেড়িয়া অনেক দূরে গিয়ে পড়ে আর তার বশে চলে আসে। আর অন্যদিকে ওই গ্রামের লোক ওই বারবিয়ান সৈনিকের সঙ্গে লড়াই করার জন্য রেডি হচ্ছিল আর সবাই নিজের নিজের হাতিয়ারও নিয়ে লড়াই করার জন্য প্রস্তুত ছিল। আর যখনই বারবিয়ান ফ্রোজ সামনে আসে সবার আগে সারপাঞ্চ আর তার ছেলে তাদেরকে রক্ষা করা বাদ দিয়ে আগেই ওখান থেকে পালিয়ে একটা ঘরে গিয়ে লুকিয়ে পড়ে। ওই গ্রামের লোক বুঝে যায় সারপাঞ্চের ছেলে তাদেরকে যা বলেছিল সবকিছুই ভুল ছিল। আর তখনই মিং ওই ভেড়িয়ার পিঠে চড়ে ওখানে চলে আসে আর ওখানে থাকা সব লোককে ঘরে নিয়ে যায় তাদের প্রাণ বাঁচানোর জন্য। আর যে ভেড়িয়া মিংকে মারার চেষ্টা করছিল সেই ওই সৈনিকদের ভেতরে যাওয়ার থেকে আটকাচ্ছিল। আর ভেতরে থাকা তার বাবার শরীরটা ওই অ্যাটাকের জন্য খুব খারাপ হয়ে যায়। আর মিংকে এই অবস্থায় দেখে খুব খুশি হচ্ছিল। আর দেখতে দেখতে তার বাবার ওখানেই প্রাণ বেরিয়ে যায় আর মিংয়ের হাতের মধ্যে মারা যায়।
আর মিং ভাবছিল আমার প্রিয় মানুষগুলো একটা একটা করে ছেড়ে চলে যাচ্ছে, এই জন্য সে অনেক কষ্ট পায়। তারপর ওখানে থাকা লোকদেরকে বলে আমাদেরকে যেভাবেই হোক এই ইস্টার গ্রামকে ধরে রাখতে হবে, আর আমাদেরকে একসঙ্গে লড়াই করতে হবে হিম্মতের সাথে, এই বলে তাদেরকে সাহস দেয়। আর যেভাবেই হোক তাদেরকে আমাদের হারাতেই হবে। আর যখনই সবাই বাইরে আসে তখন বারবিয়ান ফোর্সের সঙ্গে জবরদস্ত লড়াই হতে থাকে। আর তখনই ব্রিজও ওখানে চলে আসে। আর মিং এত বাহাদুরের সঙ্গে লড়াই করছিল, আর ব্রিজ জানতো মিংয়ের দুর্বল জায়গা কোনটা। আর তখন মিংয়ের চোখের সামনে ইউলির হাতটা বের করে নেয়। আর তখনই ইউলি আস্তে আস্তে দুর্বল হতে থাকে আর মরতে থাকে। আর তখনই সে ইউলিকে একটা পাহাড়ের ওপরে নিয়ে এসে ওপর থেকে নিচে ফেলে দেয়। আর তখনই মিং ওটা দেখে সে পাহাড়ের ওপর থেকে লাফ দেয়। আর লাফ দেওয়ার কিছুক্ষণ পরই তার পেছন থেকে পাখা বেরিয়ে আসে, আর যার মাধ্যমে তাড়াতাড়ি সে নিচে আসে আর ইউলিকে বাঁচিয়ে নেয়। আর মিং এখন একটা গড হয়ে গিয়েছিল, যেটা আমরা শুনেছিলাম 100 ইয়ার পর পর মানুষ রূপে তার একটা অংশ পাঠিয়ে থাকে লোকদেরকে বাঁচানোর জন্য, আর সেটা হলো মিং। আর তখন ইউলি বলে আমি এমন একটা জায়গায় যেতে চাই যেখানে শুধু সুখ আর শান্তি থাকবে। আর এটা বলতে মিংয়ের হাতে তার মৃত্যু হয়ে যায়। আর এটা দেখে মিং খুব কষ্ট পায় আর চিৎকার করতে লাগে, কারণ তারা একে অপরকে খুব ভালোবাসতো। আর এইসব হওয়ায় মিংয়ের অনেক রাগ হয়, আর সে ওখানে এসে তার হাতুড়ি থেকে বিদ্যুৎ বের করে ওই বারবিয়ান ফ্রোজকে মেরে ফেলে। আর ওই হাতুড়ি দিয়ে ব্রিস্টকে মারতে সে ওখানেই ধ্বংস হয়ে যায়। আর তখনই দুষ্টু রাজা তার সামনে চলে আসে। আর মিং তো তাকে দেখে খুব রেগে যায়, কারণ ওই দুষ্টু রাজার জন্যই তার মা বাবা এমনকি তার প্রেমিকাকেও হারিয়েছে। আর মিং ওই রাজাকে নিয়ে একটা অন্য দুনিয়ায় নিয়ে আসে আর তার সঙ্গে লড়াই করতে থাকে। আর ওই রাজা আগের থেকে অনেক শক্তিশালী হয়ে গিয়েছিল, তাই তার সঙ্গে অনেক সময় লড়াই করার পর ওই রাজাকে দুর্বল করে দেয়। আর তখনই তাকে নিয়ে আসল দুনিয়ায় নিয়ে আসে আর ওই হাতুড়ি দিয়ে তার মাথায় মারে। আর ওখানেই ওই দুষ্টু রাজার মৃত্যুর সঙ্গে সঙ্গে মিংয়ের প্রতিশোধ নেওয়া শেষ হয়। আর মিং খুব কষ্টের মধ্যে থাকায় সে হাতুড়ি ফেলে দিয়ে মাউন্টের কাছে চলে আসে, যেখানে তার প্রেমিকার লাশ ছিল। আর ওখানে এসে ইউলিকে জড়িয়ে ধরে তার পাখা দিয়ে নিজেদেরকে ঢেকে নেয়। আর আস্তে আস্তে ওই পাথরের মধ্যে শিল হয়ে যায়। আর এইভাবে অনেক বছর হয়ে যায়, আর ওই পাথরটা একটা শিলে পরিণত হয়ে যায়। কয়েক বছর যাওয়ার পর হঠাৎ একদিন সবাই দেখতে পায় ওই শিলটা অটোমেটিক ভেঙে যায়, আর তার মধ্যে একটা বাচ্চা দেখতে পায়। আর ওই বাচ্চাটা দেখে সবাই এটাই মনে করে যে গড অফ থরের পুনর্জন্ম হয়েছে। আর এই সঙ্গে এই মুভিটা এখানেই শেষ হয়ে যায়। সো গাইজ, আমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর আপনি যদি এই চ্যানেলে প্রথম আসেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করলে সবার প্রথমে যেন আপনার কাছে যায়। এরপর লাস্ট মুভি টপ গান ম্যাভেরিক এক্সক্লেম করতে চলেছি। এই মুভিটার কাহিনী শুরু হয় টেস্ট পাইলটকে দেখানোতে, যার নাম ছিল ম্যাভেরিক, যে একটা প্লেন মেকানিক করছিল। তখন সে প্লেনটাকে ঠিক করে তার বন্ধুর কাছে যায় আর তাকে বলে তোমায় একটা প্লেন চেক করতে হবে, আর ওই প্লেনটাকে উড়িয়ে মাইট্রেন্ট পর্যন্ত নিয়ে যেতে হবে। এরপর ম্যাভেরিক প্লেনটাকে ওড়ানোর জন্য ড্রেস পরে নেয়, আর তাকে বারবার বলা হয় তুমি শুধু মাইট্রেন্ট পর্যন্ত নিয়ে যাবে, তার ওপরে নিয়ে যাবে না, ওর ওপরে নিয়ে গেলে অনেক রিস্ক আছে। কিন্তু সে এমন একটা মানুষ ছিল যে কারোর কথা শুনতো না। তারপর সে প্লেনটাকে উড়িয়ে নিয়ে যেতে থাকে। তারপর সে প্লেনটাকে মাইট্রেন্ট পর্যন্ত নিয়ে যায়, কিন্তু সে সবার কথা অমান্য করে মাইট্রেন্টের ওপরে উড়িয়ে নিয়ে যেতে থাকে। সবাই তো এটা দেখে ভয় করছিল, কিন্তু সে অনেক উঁচুতে ওঠার পরেও তার কিছু হয় না, তাই সে আবার মাইট্রেন্টে নেমে আসে। আর এটা দেখে সবাই তো খুব খুশি হয়ে তার প্রশংসা করতে লেগেছিল। কিন্তু ম্যাভেরিকের এত কিছুতেও তার শান্তি হচ্ছিল না। সে আবার মাইট্রেন্টের চেয়ে অনেক উঁচুতে ওঠার চেষ্টা করে, যার ফলে প্লেনে আগুন লেগে যায় আর ক্র্যাশ হয়ে প্লেনটা নিচে পড়তে থাকে। তারপর তো এটা দেখে সবাই ভাবে সে মারা গিয়েছে, কিন্তু সে এত সহজে মরে যাওয়ার লোক ছিল না। তারপর সে ফ্রেশ হয়ে একটা পার্টিতে যায়, আর তাকে দেখে তো সবাই অবাক হয়ে গিয়েছিল। তারপর সে একটা অফিসে যায়, আর ওখানকার অফিসার বলে তুমি একটা অসাধারণ পাইলট, শত্রুদের চোখে ধুলো দিয়ে তুমি বেরিয়ে আসতে পারবে, কিন্তু তোমার একটা ব্যাড হ্যাবিট এটাই যে তুমি কারোর কথা শোনো না, আর এই জন্য আজ তুমি এই জায়গায়, না হলে তুমি আজ আমার জায়গায় থাকতে। ম্যাভেরিকের এই কথা শুনে অনেক খারাপ লাগে, আর সে বলে আমার নিজের মতো চলতেই খুব ভালো লাগে, আর যেটা ঠিক মনে হয় ওটাই আমি করি। তারপর ম্যাভেরিককে বলে তোমায় এবার টপ গানে যেতে হবে, যেখানে আমাদের হেডকোয়ার্টার আর কলেজ আছে। তার জবাবে ম্যাভেরিক বলে ওখানে আমার কি
কাজ। তখন তাকে বলে তুমি ওখানে গেলেই বুঝতে পারবে। তারপর সে ওখানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে আর যেতে যেতে খুব এনজয় করে, কারণ সে সব সময় তার নিজের মতো চলতেই ভালোবাসতো। তারপর সে হেড কোয়ার্টারে পৌঁছায় আর ওখানে গিয়ে একটা ছবি দেখতে পায় যে এখানকার হেড ছিল আর তার নাম ছিল আয়ুষ্মান, আর যে তাকে এখানে আসতে বলেছিল। আর তাকে ওখানে একটা মিটিংয়ে ডাকে আর ওখানকার ক্যাপ্টেন তার বাহাদুরের জন্য অনেক প্রশংসা করে। তারপর ম্যাভিনিককে তার মিশন সম্বন্ধে বোঝানো শুরু করে আর তাকে দেখায় আমাদের শত্রু দেশ আমাদেরকে শেষ করার জন্য একটা কেমিক্যাল রেডি করে একটা নিউক্লিয়ার প্ল্যান্ট করেছে, আর আমাদের অর্ডার এসেছে ওটাকে যত তাড়াতাড়ি পারি শেষ করে দিতে হবে, নইলে আমাদের দেশের সঙ্গে আরো দুনিয়ার অনেক দেশকে শেষ করে দিবে আরো নিউক্লিয়ার প্ল্যান্ট বানিয়ে, আর আমাদেরকে যেভাবেই হোক এটাকে থামাতে হবে। আর পাহাড়ের একটা সাইডে রেলি গার্ডি করা আছে আর ঠিক তার নিচেই এই নিউক্লিয়ার প্ল্যান্ট করা হয়েছে, আর ওখানে কোনো জিপিআরএসও কোনো কাজ করে না, আর ওখানে অনেক মিসাইলও আছে। যখনই কোনো প্লেন ওর আশেপাশে আসে তখনই ওই প্লেনটাকে ধ্বংস করে দেওয়া হয়। আর তো তাদের কাছে নিউ টেকনোলজি ফ্লাইজেটও আছে যারা শত্রুদের পিছন করে ধরাশায়ী করে দিতে পারে। আর সবকিছু শোনার পর ম্যাভিরিক বলে ওখানে যদি জিটিআরএস যদি না থাকতো তাহলে মিশন খুব সহজ হতো, আর সবকিছু তারপরও যদি দেখা যায় তাও সহজ হতো না, আর আমাদেরকে 4টে প্লেনে তাদের এই ঘাটের মধ্যে ঢুকতে হবে। আর এই মিশনটা আসলে খুব খতরনাক, তো আর কি করা যাবে, দেশের জন্য তো আমি এইটুকু করতেই পারি। আর আমি নয় একটা প্লেন চালিয়ে নেব, আর 3 জন কারা হবে। তখন তার জবাবে ওখানকার হেড অফিসার বলে তুমি ওখানে যেতে পারবে না, আর তোমায় এখানে নিয়ে আসা হয়েছে এই কারণে তুমি এই 12 জন পাইলটকে ভালোভাবে ট্রেইন করবে, আর তাদের মধ্যে 6 জনকে সিলেক্ট করা হবে, আর তুমি তাদেরকে লিড করবে এই মিশনটাকে সফল করার জন্য। আর ম্যাভেরিক দেখে ওই 12 জনের মধ্যে তার বন্ধুর ছেলে ব্র্যাডলিও ছিল, আর তাকে দেখে সে অবাক হয়ে যায়। আর ব্র্যাডলির ড্যাড ম্যাভেরিকের সঙ্গে প্লেন চালাতো আর তারা খুব ভালো বন্ধু ছিল। আর একটা যুদ্ধতে ব্র্যাডলির ড্যাডের মৃত্যু হয়ে যায়, আর সবাই ভাবে ম্যাভেরিকের জন্য তার মৃত্যু হয়ে যায়, আর তার ছেলে আজও তাকে দোষী ভাবে। তারপর হেড অফিসার তাকে বলে তুমি একটা অসাধারণ পাইলট, আর তোমার মধ্যে সেই সব গুণ আছে যেটা অন্য কারোর মধ্যে আমরা দেখতে পাইনি, আর ওই জন্যই তোমায় এখানে নিয়ে আসা হয়েছে। এরপর সে একটা বারে যায় আর তার স্যার আইসকে এসএমএস করে বলে যে এইসব বাচ্চারা এখনো এত বড় মিশনের জন্য রেডি না, আর তাকে তার স্যার বলে যে এই জন্যই তো তোমায় এখানে ডাকা হয়েছে, যাতে তুমি তাদেরকে ট্রেনিং করে সবকিছু শিখিয়ে দিতে পারো। তারপরের দিন ওই 12 জন স্টুডেন্ট তাদের স্যার ম্যাভেরিকের কাছে ক্লাস করার জন্য কলেজে হাজির হয়। তখন একটা অফিসার আসে আর তাদেরকে বলে তোমাদেরকে একটা মিশনের জন্য ডাকা হয়েছে, আর তোমাদের মধ্যে মাত্র 6 জনকে সিলেক্ট করা হবে, আর তারাই যাবে, আর বাকি 6 জন এখানেই থাকবে, আর পরে যখন ব্যাকআপ লাগবে তখন তোমাদের যেন কাজে লাগে। তারপর ম্যাভেরিক চলে আসে আর তাকে দেখে কেউ খুশি ছিল না, আর তাকে দেখে সবাই এটাই ভাবছিল ব্র্যাডলির ড্যাডের মৃত্যুর কারণ সে ছিল। যাই হোক, তখন ম্যাভেরিক একটা বুক দেখিয়ে তাদেরকে বলে তোমরা সবাই জানো এই বুকে কি লেখা আছে, কিভাবে কখন কাকে কোন সময়ে হামলা করতে হয় আর কি করে, আর এই বুক পড়ে শত্রুরা জানে কে কখন কিভাবে তাদের ওপর অ্যাটাক করবে, তাই আমি তোমাদেরকে বুক না পড়িয়ে প্র্যাকটিক্যালি শেখাবো। তারপর ম্যাভেরিক বলে কে কেমন পাইলট ওটাই আমি আজ চেক করব, তাই বলে সবাইকে নিজের নিজের ফ্লাইজেট দিয়ে দেয়, আর তাদেরকে বলে আমরা আজ একটা গেম খেলবো, কোনো গুলি ফায়ার না করে একে অপরের সঙ্গে কি করে লড়াই করব, আর আমাদের মধ্যে যে হারবে তাকে নিচে গিয়ে 100টা পুশ আপ করতে হবে। তারপর তারা অনেক খুশি হয়ে যায়। তারপর তারা লড়াই চালু করে, ম্যাভেরিক একে একে করে সবাইকে হারিয়ে দিতে থাকে, তারপর ব্র্যাডলিকেও হারিয়ে দেয় আর তাকেও নিচে পুশ আপ করতে হয়, আর সে হেরে গিয়েছিল তাই খুব রেগেও ছিল। তখন তার সাথী এসে তাকে বোঝায় ম্যাভেরিক আমাদের থেকে অনেক সিনিয়র, তার কাছে আমাদের হারাটাই স্বাভাবিক, এতে রাগ বা মন খারাপের কিছু নেই। আর ব্র্যাডলি বলে আমি এই জন্য রেগে নেই। তারপর তার সাথী বলে কিসের জন্য রেগে আছো তাহলে? তখন সে বলে আমি নেভিকের চাকরির জন্য 1 ইয়ার আগে ফর্ম ফিল আপ করেছিলাম, কিন্তু ম্যাভেরিকের জন্য সেই ফর্ম ফিল আপটা রিটার্ন এসেছে। আর তার সাথী বলে এমন কেন করেছে? সে বলে জানি না। তারপর সবাইকে ক্লাসে ডাকে আর তাদেরকে বলে তোমাদের এই মিশনে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস হলো সময়, আর এই মিশনটা তোমাদেরকে 3 মিনিটের মধ্যে করতে হবে, আর সবাই মাথায় রাখবে তোমাদের বড় শত্রু হলো তোমাদের সময়। এরপর ম্যাভেরিক তাদেরকে বলে তোমরা যখন ওই পাহাড়ের ওপর যাবে তখন তোমাদের ওই মিসাইল থেকেও বাঁচতে হবে, আর তোমাদের সবাইকে একইভাবে চলতে হবে। তোমাদের মধ্যে কেউ যদি একটু ভুল করেছো তাহলে জানবে তোমরা কেউ বেঁচে ফিরতে পারবে না। তারপর তাদেরকে বলে তোমরা ভুল করেও যেন উপরে উঠতে যেও না,
আর তোমরা 100 ফুটের মধ্যে থাকবে, নইলে ওই মিসাইলগুলো খুব তাড়াতাড়ি তোমাদের নিশানা বানিয়ে ফেলবে। আর একসঙ্গে মিলে কাজ করলেই তবেই তোমরা বাঁচতে পারবে। তারপর তাদেরকে নিয়ে প্র্যাকটিস করতে নিয়ে যায়, কিন্তু তারা বারবার চেষ্টা করার পরেও তারা বিফল হয়ে যায়, কারণ তাদের দরকার ছিল একটা টিম মেম্বার, আর তাদের মধ্যে একসঙ্গে কাজ করার একতা, আর তাদের ট্রেনিং স্যারের কথা মন দিয়ে পালন করা। কিন্তু এর মধ্যে তারা কোনোটাই করছিল না, যার জন্য তারা বারবার বিফল হয়ে যাচ্ছিল। তখনই তার কথা ক্যাচ করে বলে, করবে না কেন, স্যার তো একটা মিশনে গিয়ে নিজের বন্ধু মানে ব্র্যাডলির ড্যাডকেই মেরে ফেলেছে নিজের জীবন বাঁচানোর জন্য। আর এই কথা শুনে তো ব্র্যাডলির অনেক রাগ হয়, আর সে উঠে ওই পাইলটকে মেরে দেয়, আর তাদের মধ্যে হাতাহাতি হয়ে যায়। আর এইসব দেখে ম্যাভেরিকের অনেক টেনশন হয়, আর সে আইসম্যানের কাছে যায় আর গিয়ে বলে যে আমার আর ব্র্যাডলির ড্যাডের মধ্যে যা হয়েছে ওটা নিয়ে ব্র্যাডলি এখনও অনেক রেগে আছে। আমি ভেবেছিলাম সে হয়তো আমায় মাফ করে দিয়েছে, কিন্তু না, ও এখনও আমায় মাফ করতে পারেনি। তখন আইসম্যান বলে, চিন্তা করো না, আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। ম্যাভেরিক বলে, আর তো মিশনের জন্য কিছুদিন বাকি আছে, আর ব্র্যাডলি এখনও পর্যন্ত ট্রেনিং ঠিকমতো শিখতেও পারছে না। তখন আইসম্যান বলে, তাহলে ওকে ভালো করে শেখাও, ভালো করে ট্রেন দাও। তখন ম্যাভেরিক বলে, কি করে শেখাবো স্যার, ও তো আমার কথা না শোনার ভান করে। আর তখন ম্যাভেরিক বলে, স্যার ডেভিলকে এই মিশনে না পাঠানোই ভালো, আর ও তো আমার কাছে কোনো কিছুই শিখতে চায় না। আর এই মিশনে যদি ও যায়, আর আমি যদি তাকে তার ড্যাডের মতোই না হারিয়ে ফেলি, আর যদি আমি তাকে এই মিশনে যেতে বাধা দিই, তাহলে ও আমায় কোনোদিনই মাফ করতে পারবে না এই বিষয় নিয়ে। তাহলে স্যার আপনি বলুন আমি কি করব। আর এইভাবে চলতে গেলে তো আমি তাকে হারিয়ে ফেলবো। তখন আইসম্যান তাকে বোঝায়, বাচ্চাদের তোমার দরকার আছে, আর ওদের একমাত্র তুমি আছো ভালোভাবে ট্রেন করতে পারবে, আর আমার বিশ্বাস তুমি পারবে। আর এটা শুনে ম্যাভেরিকের তো মনটা একটু শান্তি পায়। তারপর সে আবার ক্লাসে চলে যায় আর বলে, আমাদের টিম ওয়ার্কের খুব প্রয়োজন আছে, যার কারণে আমরা 4টে ফ্লাইজেট ওই ঘাটে নামতে পারবো। আর আমাদের একে অপরকে বিশ্বাস করতে হবে, তবেই এটা সম্ভব। আর আমাদের টার্গেট ওই 2টো পাহাড়ের মধ্যে, যেখানে একটা পাহাড়ের ওপর দিয়ে উল্টো করে আমাদের পার করতে হবে। আর এটা করলে আমরা খুব কম সময়ে আমরা টার্গেটটা কমপ্লিট করতে পারবো, আর ওখানে গিয়ে খুব সহজে নিজের টার্গেটটা করতে পারবো। আর তোমরা যে টার্গেটটা করবে ওটা 3 মিটারের চওড়া হবে। আর আমাদের প্রথমে থাকা পাইলটটাকে আগে অ্যাটাক করতে হবে, যার ফলে পরের পাইলটদেরও সুযোগ পাবে অ্যাটাক করার, যার ফলে ওখানে থাকা সব প্যাড ধ্বংস হয়ে যাবে আর আমরা সফল হব। কিন্তু হ্যাঁ, কেউ যদি এই নিশানা মিস করে ফেলে তাহলে আমাদের এই মিশনটা ফেল হয়ে যাবে, আর ওখান থেকে বেরিয়ে আসতে হবে। আর একটা কথা, ওখান থেকে বেরিয়ে আসতে গেলে তোমাদের খুব স্পিডে প্লেনটাকে ওপরের দিকে ওঠাতে হবে। আর এটা মনে রেখো, এটা করার সময় তোমাদের ওজন 100 গুণ বেশি হতে থাকবে, এমনকি তোমার বুদ্ধি নিঃশ্বাস আস্তে আস্তে সবকিছু কাজ করা বন্ধ হতে থাকবে। তখন তোমাদেরকে সাহস নিয়ে কাজ করতে হবে। আর যখন তুমি ওটা পার করে যাবে তখন তোমাদের ওপর শত্রুদের মিসাইল আক্রমণ করতে থাকবে, আর তোমাদের ওখান থেকে নিজের চালাকি দেখিয়ে ওখান থেকে বেরিয়ে আসতে হবে। তারপর ম্যাভেরিক তাদেরকে প্র্যাকটিসে নিয়ে যায়, আর যেমন যেমন সে বলছিল ঠিক কমনভাবেই তাদেরকে ট্রেনিং করছিল, কিন্তু তারা বারবার ফেল হয়ে যাচ্ছিল। তারই একটা পাইলট প্লেনকে নিয়ে ওই একটা পাহাড়ের কাছে যায়, তখনই তার চোখটা বন্ধ হয়ে যায়। যখনই প্লেনটা পাহাড়ের সঙ্গে ধাক্কা মারবে তখনই তার চোখটা খুলে যায়, আর সে নিজেকে বাঁচিয়ে নেয়। এইদিকে ব্র্যাডলি 2টো সাথীর প্লেনে আগুন লেগে যায়, আর তারা আগুন নেভানোর অনেক চেষ্টা করলে আগুন কমা বাদ দিয়ে আরও বাড়তে থাকে। আর যখন তাদের প্লেনটা ক্র্যাশ করবে তখনই তারা প্লেনটা ছেড়ে প্যারাশুটের মাধ্যমে নিচে ল্যান্ড করে, কিন্তু তারা অনেক চোট পায়, আর এমন হওয়াতে ব্র্যাডলি অনেক কষ্ট পায়। তখন ম্যাভেরিক আসে আর তাকে বলে, চিন্তা করো না, এখন তারা আগের থেকে অনেক ভালো আছে। আর তখন ব্র্যাডলি বলে, আমরা রিল কমান্ডো হতে চাই না। আর রিল কমান্ডো তাকে বলে যে ক্যাপ্টেনের খুব কাছের লোক হয়। তখন ম্যাভেরিক বলে, এইভাবে তুমি প্লেন ওড়াতে থাকলে একদিন ঠিকই রিল কমান্ডো ঠিকই একদিন হয়ে যাবে। আর এটা শুনে ব্র্যাডলির তো অনেক রাগ হয়, আর তাকে বলে, স্যার আপনার তো কেউ নেই যে আপনার কিছু হয়ে গেলে তারা কাঁদবে বা অনাথ হয়ে যাবে, কিন্তু আমার বউ ছেলে মেয়ে সবাই আছে, আর আমার যদি কিছু হয়ে যায় তাদের কি হবে? তখন ম্যাভেরিক বলে, আমার একটু আরামের দরকার আছে। আর এটা শুনে সে অনেক রেগে যায়, আর তাকে বলে, আপনি কেন আমার অ্যাডমিশন বন্ধ করেছিলেন? তখন ম্যাভেরিক বলে, তুমি রেডি ছিলে না ওই জন্য। তখন ব্র্যাডলি বলে, কেন, ওড়ার জন্য তো আমি আগে থেকেই রেডি ছিলাম। কিন্তু ম্যাভেরিক বলে, উঁচুতে উঠতে হলে আগে নিজেকে মরার জন্য রেডি থাকতে হয়, আর মৃত্যুকে জয় করতে হয়, এমনকি সব ভয় কাটিয়ে নিজেকে প্রতিষ্ঠিত বানাতে হয়, যেটা তুমি ছিলে না। আর একে অপরকে বিশ্বাস করতে হয়, কিন্তু তুমি তো কারোর ওপর বিশ্বাসটাই করো না। তখনই ব্র্যাডলি বলে যে আপনার মুখে বিশ্বাসের কথাটা মানায় না, আপনার ওপরেও আমার ড্যাড বিশ্বাস করেছিল, তার ফল কি হয়েছে? আমার ড্যাডের
মৃত্যু হয়ে গিয়েছে। আর এই কথা শুনে ম্যাভেরিক অনেক দুঃখ পায়। তারপর যখন সকাল হয় ম্যাভেরিক দেখে আইসম্যানের মৃত্যু হয়ে গিয়েছে একটা অ্যাক্সিডেন্টে। আর ম্যাভেরিকের ওপর কষ্টের পাহাড় তার ওপর ভেঙে পড়েছিল। তারপর হেড কমান্ডার তাকে ডাকে তার অফিসে, আর তারপর তাকে বলে তোমায় আর কাউকে ট্রেনিং করতে হবে না, তোমার জায়গায় আমরা অন্য কাউকে ডেকেছি আর তুমি এখান থেকে যেতে পারো। ম্যাভেরিকের তো অনেক রাগ হয়, কিন্তু সে চুপ করে ওখান থেকে চলে যায়। তারপর অন্য অফিসার ম্যাভেরিকের বদলে আসে ক্লাসে আর তাদেরকে বলে এবার থেকে আমি বলবো আর ট্রেনিং করাবো তোমাদের কি করতে হবে। আর তোমাদের মিশন হবে 4 মিনিটের। আর তোমাদেরকে এটা মাথায় রাখতে হবে কোনো সময় নিচ থেকে অ্যাটাক করবে না, যত পারো ওপর থেকে করবে, যেন তোমরা নিজেদের জীবন বাঁচাতে পারো। আর সবাই তো এই কথাগুলো শুনে অনেক অবাক হয়ে যায়, আর এমন করলে তো আমরা মারা যেতে বাধ্য, আর আমরা যদি ওপর থেকে অ্যাটাক করি তাহলে ওই মিসাইলগুলো আমাদের শেষ করে দিবে। ঠিক তখনই বাইরে একটা প্লেন উঠছিল, আর ওই প্লেনটা চালাচ্ছিল ম্যাভেরিক। আর তাদেরকে বলে আমি তোমাদেরকে দেখাবো 2 মিনিট 15 সেকেন্ডের মধ্যে আমি ওই মিশনটা কমপ্লিট করব। আর ওই মিশনে লেগে যায়। আর সে যেভাবে বলেছিল ঠিক ওইভাবে পাহাড়ের ওপর ওঠার সময় পাল্টি মেরে যায়। আর যেভাবে ট্রেনিং করাচ্ছিল সেই মাঠে গিয়ে অ্যাটাক সেন্টারের ওপর অ্যাটাক করে সবকিছু উড়িয়ে দেয়। আর ঠিক যেমনভাবে বলেছিল ঠিক অমনভাবেই সে ওখান থেকে তীব্র গতিতে বেরিয়ে আসে। আর সেই মিশনটা 2 মিনিট 15 সেকেন্ডের মধ্যে করে ফেলে। আর এইটা দেখে তার স্টুডেন্টদের মনে খুব জোশ আসে। তারপর ম্যাভেরিককে আবার ক্লাসে ডাকে আর তাকে বলে তোমার মতো পাইলট আমি একটাও দেখিনি। আর তাকে পুনরায় ক্লাসে আবার ট্রেনিং শেখানোর কথা বলে, আর বলে তুমিও ওই মিশনে যাবে টিমকে লিড করার জন্য। আর এটা শুনে সেও খুব খুশি হয়ে যায়। এরপর স্টুডেন্টদের মধ্যে 6 জন পাইলটকে বেছে নেওয়া হয়, কিন্তু সে তো 5 জনকে সিলেক্ট করে নেয়, আর বাকি থাকে বীর কমান্ডার একটা। আর ওখানে হেড স্যার তাকে জিজ্ঞেস করে তুমি কাকে সিলেক্ট করবে বীর কমান্ডারের জন্য। তারপর ওখানে একটা পাইলট ভাবে হয়তো তাকে সিলেক্ট করবে, কিন্তু সেটা আর হয় না। ম্যাভেরিক ব্র্যাডলিকে সিলেক্ট করে। আর এটা দেখে তো ব্র্যাডলি অনেক চিন্তায় পড়ে যায় যে এত লোক থাকতে তাকে কেন সিলেক্ট করলো, সে এত খারাপ ব্যবহার করার পরেও। আর তাকে বলে আমি তোমায় এই কারণেই সিলেক্ট করেছি যে আমার তোমার ওপর অশেষ বিশ্বাস আছে তাই, আর আমি জানি তুমি মিশনটা পূরণ করতে পারবে। এরপর তারা নিজের নিজের প্লেনে এসে বসে যায় আর তারা মিশনটাকে পূর্ণ করার জন্য উড়ে যায়। এরপর তারা শত্রু এরিয়ায় এসে বোঝে যে এই মিশনটা যতটা কঠিন ছিল তার চেয়েও বেশি খতরনাক ছিল, কারণ যে পাহাড়ের ওপর উঠছিল শত্রুর মিসাইল তার নিচে লাগানো ছিল, তাও আবার 15 জেনারেশন বলা খুব উন্নতি মানের। আর ওখানে মিসাইলও ছিল। আর এটা দেখে তো ব্র্যাডলি অনেক ভয় পেয়ে যায়, যার কারণে সে অনেক পেছনে থেকে যায় অন্য প্লেনের থেকে। আর এটা দেখে ম্যাভেরিক বলে ব্র্যাডলি তোমায় এখন বলতে হবে তুমি কে আর তুমি কি করতে পারবে। আর এটা শুনে তার অনেক সাহস আসে আর সে অনেক স্পিডে প্লেন চালাতে লাগে। তারপর ম্যাভেরিক পাহাড়টা পার করে আর সে তার টার্গেটটাই নিশানা করে, আর তার বুদ্ধিটাকে ব্যবহার করে সে ওই জায়গাকে ধ্বংস করে দেয়। আর এটা দেখে তো কমান্ডার অনেক খুশি হয়। আর এদিকে ব্র্যাডলিও তার টার্গেটটা নিশানা করে সব ধ্বংস করে দেয়। তারপর সে ওই জায়গাকে ছেড়ে ওপরে যেতে থাকে। তখনই শত্রু মিসাইল আর রকেট দিয়ে তাদের ওপর হামলা শুরু করে। তখনই ম্যাভেরিক বলে আমাদেরকে একসঙ্গে মিলে শত্রু মিসাইলের ওপর অ্যাটাক করতে হবে। আর তারা তাই করতে শুরু করে দেয়। আর সবাই মিলে যখন ওখানে থাকা মিসাইলের ওপর অ্যাটাক করছিল তখন একটা মিসাইল তো ব্র্যাডলির প্লেনের ওপরে এসে পড়ে যায়। আর এটা দেখে ম্যাভেরিক তার জীবন বাজি রেখে ব্র্যাডলিকে বাঁচানোর জন্য ওই মিসাইলের সামনে চলে আসে। আর যখনই মিসাইল তার প্লেনের ওপর লাগে তখন প্লেনে আগুন লেগে ভেঙে এক জায়গায় পড়ে যায়। আর সবাই তো ভাবছিল ম্যাভেরিক হয়তো মারা গিয়েছে। তখন কমান্ডার তাদের অর্ডার দেয় তারা যেন যত তাড়াতাড়ি পারে ফিরে আসে, কিন্তু ব্র্যাডলির এখন মনে হচ্ছিল যে ম্যাভেরিক এখনো বেঁচে আছে, তাই সে ম্যাভেরিককে খোঁজার জন্য যায়। আর কমান্ডারকে বলে আমি ম্যাভেরিক স্যারকে খুঁজে নিয়ে যাব, যতক্ষণ আমি তাকে পাবো না আমি যাব না। আর তাকে খোঁজার জন্য যায় যেখানে ম্যাভেরিকের প্লেন গিয়ে পড়েছিল। আর কমান্ডার তো খুব চিন্তায় পড়ে যায়, সে চাইছিল না ম্যাভেরিকের মতো আর অন্য কেউ মারা যাক। তারপর আমরা ম্যাভেরিককে দেখতে পাই যেখানে ম্যাভেরিক এখনো বেঁচে ছিল, আর সে শত্রুর এলাকায় গিয়ে অজ্ঞান হয়ে পড়েছিল। আর এতক্ষণে তার জ্ঞান আসে, আর ততক্ষণে শত্রুর একটা প্লেন তাকে দেখে ফেলে আর তার ওপর ফায়ার করতে থাকে। আর সে দৌড় মেরে ওখানে থাকা একটা ভাঙা গাছের নিচে লুকিয়ে পড়ে, কিন্তু শত্রুর প্লেন এখনো থামেনি, তার ওপর লাগাতার গুলি করতে থাকে। ঠিক ওই সময় ব্র্যাডলি তার প্লেন নিয়ে চলে আসে আর শত্রুর প্লেনটাকে ধ্বংস করে দেয়। আর শত্রুর প্লেনের সঙ্গে তার প্লেনটাও ধ্বংস হয়ে যায়। আর সে প্যারাশুটের মাধ্যমে সে নিচে নেমে আসে। আর তখন ম্যাভেরিক দৌড় মেরে তার কাছে যায় আর তাকে বলে তুমি এখানে কেন এসেছো, তোমার এখানে আসা একদম উচিত হয়নি, আর তুমি তোমার জীবনে ঝুঁকি নিয়ে এখানে কেন এসেছো। তখন ব্র্যাডলি তাকে বলে আপনিও তো আপনার জীবনে ঝুঁকি নিয়ে আমাকে বাঁচিয়েছেন, আর আমিও সেটাই করেছি। এরপর তারা দুজন মিলে ওখান থেকে বেরোনোর জন্য রাস্তা খোঁজে। আর তারা একটা জায়গায় গিয়ে শত্রুর প্লেনকে দেখতে পায় যে
এটা অনেক ওল্ড মডেলের ছিল আর এত অ্যাডভান্সও ছিল না, আর ওই প্লেনটাকে ওড়ানো অনেকটাই কঠিন ছিল। আর ম্যাভেরিক এই বিষয়ে অনেকটা স্মার্ট ছিল। তারপর তারা ওই প্লেনটার কাছে যায় আর তারা দুজন তাড়াতাড়ি ওই প্লেনের মধ্যে বসে পড়ে। আর ওখানে অ্যাটাক হওয়ায় প্লেন ওড়ানোর রাস্তা খারাপ হয়ে গিয়েছিল আর প্লেন ওড়ানোর জন্য অনেক রাস্তা কম ছিল। আর ম্যাভেরিক বলে আমাদেরকে হার মানলে চলবে না, যেভাবেই হোক আমাদেরকে এখান থেকে বের হতে হবে। তারপর ম্যাভেরিক প্লেনটাকে উড়িয়ে ফেলে আর শত্রু এলাকা থেকে বেরোতে থাকে। ঠিক ওই সময় কমান্ডার অফিসার দেখে তার এরিয়াতে একটা ওল্ড প্লেন আসছে, আর সে এটা দেখে বুঝে যায় এটা ম্যাভেরিকের কাজ। সে ছাড়া শত্রুদের প্লেন উড়িয়ে নিয়ে আসা কারোর পক্ষে ক্ষমতা নেই, আর সে ওই প্লেনটাকে আসার অনুমতি দিয়ে দেয়। কিন্তু তারা এটাও দেখে তার পেছনে শত্রুদের প্লেন আসছে, তাই তারা তাদের পাইলটকে প্লেন নিয়ে যেতে বলে তাদেরকে বাঁচানোর জন্য। এদিকে ম্যাভেরিকের প্লেনের ওপর ফায়ার হতে থাকে আর ম্যাভেরিকও অ্যাটাক করতে থাকে, কিন্তু তাদের প্লেনটা অনেক পুরনো হওয়ায় তাদের কাছে তো ম্যাগনেট ছিল না, যার জন্য এই অ্যাটাকটা তাদের ওপর অনেক ভারী পড়ছিল। আর ম্যাভেরিকও হার মানার পাত্র ছিল না, সে তাদের সঙ্গে লড়াই করতে থাকে আর একে একে করে সব প্লেনকে ধ্বংস করে দেয়। আর তারা ভাবে যে শত্রুর প্লেন হয়তো আর নেই, কিন্তু তারপরে একটা প্লেন তাদের পেছনে হামলা করতে থাকে। আর ম্যাভেরিকের কোনো কিছু করার উপায়ও ছিল না, কারণ সব ম্যাগনেট শেষ হয়ে গিয়েছিল। আর তাদের প্লেনের ওপর শত্রু মিসাইল ছাড়তে তখনই ম্যাভেরিকের একটা স্টুডেন্ট প্লেনে এসে শত্রুর প্লেনটাকে অ্যাটাক করে উড়িয়ে দেয় আর তারা বেঁচে যায়। আর তারা নিচে আসে আর তাদেরকে দেখে সবাই অনেক খুশি হয়। আর ম্যাভেরিক আর ব্র্যাডলির মধ্যে সম্পর্কটাও ঠিক হয়ে যায় আর তারা একে অপরের সঙ্গে গলা মিলিয়েছিল। আর তারা এখন থেকে একসঙ্গে কাজ করবে বলে সিদ্ধান্ত নেয়। আর এটা থেকে আমরা এটাই বুঝতে পারি যে একসাথে যদি মন থেকে কোনো কিছু করা যায় তাহলে তারা ঠিকই সফল হয়ে যাবে। আর এর সাথেই আমাদের মুভিটা শেষ হয়ে যায়।